কালো কালারের সানগ্লাস পরে কলেজের গেট দিয়ে ঢুকছি। কলেজে আজকে আমার প্রথম দিন। কলেজ দিয়ে ঢুকতেই কলেজের কয়েকটা জায়গায় আমার চোখ গেল। ছেলে মেয়ে উভয়ে কলেজের ক্যাম্পাসে সিগারেট খাচ্ছে, কেউ কেউ তো আবার নোংরামি করছে। আমি সেই দিক থেকে চোখ সরিয়ে আপন মনে হাঁটছি। আমি একজনকে ডাক দিলাম, এই যে ভাই, আমাকে একটু সাহায্য করবেন? জি বলেন। আমাকে প্রিন্সিপালের রুমটা দেখিয়ে দিবে? হ্যাঁ, সামনে গিয়ে ডানে, তারপর বামে গেলেই প্রিন্সিপালের রুম পেয়ে যাবেন। আমি ছেলেটার কথা মতো ওইদিকে গিয়ে দেখি সেখানে প্রিন্সিপালের রুম নেই, বরং লেডিস ওয়াশরুম। আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, আজকে থেকে এই কলেজের সবার কাউন্টডাউন শুরু হয়ে গেল। আমি সেখান থেকে পিছনে গিয়ে ডানে যেতেই প্রিন্সিপালের রুম পেয়ে গেলাম। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। আমি ভিতরে ঢুকে প্রিন্সিপাল স্যারের সামনে যাই। প্রিন্সিপাল স্যার আমাকে দেখা মাত্রই দাঁড়িয়ে কাঁপাকাঁপি শুরু করে দিল। প্রিন্সিপাল স্যার এই এসি রুমেও ঘেমে একাকার হয়ে গেছে। তা দেখে আমার একটু হাসি পেল। স্যার, আমাকে দেখে এভাবে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই, আপনি নিশ্চিন্তে বসতে পারেন। প্রিন্সিপাল স্যার রুমাল দিয়ে নিজের ঘাম মুছতে মুছতে নিজের চেয়ারে বসলেন। আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম স্যার। আমাকে স্যার বলার দরকার নেই স্যার, আমি আগে কি ছিলাম তা ভুলে যান। আমাকে তুমি করে বলবেন, আপনি আমার সিনিয়র। আমি এখন এই কলেজের একজন টিচার, আর আমি এই কলেজে ঢোকার সাথে সাথেই কিছু আপত্তিগত দৃশ্য দেখতে পেয়েছি। আপনার রুমের ঠিকানা জানতে চেয়েছি, কিন্তু আমাকে দেখানো হয়েছে লেডিস ওয়াশরুমের রাস্তা। তুমি তো সব কিছুই আগে থেকেই জানো, নতুন করে বলার কিছুই নেই। আমি এই কলেজে যে জন্য এসেছি আপনিও জানেন, তাই আপনি আমার লক্ষ্যের সামনে কোনো বাধা সৃষ্টি হতে দিবেন না। আর আপনার এই কলেজের গুণধর ছাত্রছাত্রীদের আজকে থেকেই কাউন্টডাউন শুরু হয়ে যাবে। তারা এক নতুন টিচারকে দেখবে আগামীকাল থেকে। আমি ঠিক তাই চাই আলমগীর। একটু পর ক্লাসের সময় হয়ে গেল। প্রিন্সিপাল আমাকে নিয়ে ক্লাসরুমের ভিতরে গেলেন। ক্লাসের সবাই প্রিন্সিপালকে দেখে সম্মান তো দিলই না, বরং নিজেদের মতো গল্প করছে। কেউ কেউ তো নিজেদের প্রেমিক প্রেমিকার কোলে শুয়ে রয়েছে। আমার মাথা হয়ে গেল গরম। এক্সকিউজ মি স্টুডেন্ট। আমার কথা কেউ কানে নিল না। আমি আমার সামনে থাকা টেবিলে ঘুষি দিয়ে ভেঙে দিলাম। আমার এক ঘুষিতে টেবিল ভেঙে ফেলে দেখে সবাই দাঁড়িয়ে গেল। ডিয়ার স্টুডেন্টস, এ হলো আলমগীর হোসেন, তোমাদের নতুন ক্লাস টিচার। আই থিঙ্ক তোমরা তোমাদের নতুন স্যারকে ভালো করে আমন্ত্রণ জানাবে। প্রিন্সিপাল স্যার এই বলে রুমে চলে গেল। স্টুডেন্টস, আমি কলেজে ঢোকার সাথে সাথেই অনেক কিছু দেখেছি। তা আমি জানতে চাই, এটা কি পার্ক নাকি এই শহরের সব থেকে নামি দামি কলেজ? তখন একজন ছাত্র বলল, স্যার, আমরা আপনাকে কেন বলবো? আপনার মতো কত এলো আর কত গেল। এ বলে সবাই হাসাহাসি শুরু করে দিল। নাইস জোক স্টুডেন্টস, তোমরা আগে যা করেছো তা ভুলে যাও, কারণ আজকে থেকে সবাইকে এই কলেজে ডিসিপ্লিন মেনে চলতে হবে। আই থিঙ্ক অল অফ ইউ আর আন্ডারস্ট্যান্ড। সবাই চুপ হয়ে নিজেদের সিটে বসে পড়ল। আমি ক্লাস শুরু করলাম। ক্লাসে 80 জন স্টুডেন্টসের মধ্যে হাতে গোনা কয়েকজন ক্লাসে মনোযোগ দিয়ে শুনছিল। হঠাৎ 4 জন গুন্ডা টাইপের লোক ক্লাসে ঢুকলো। এই তোরা সবাই চল, আজকে রকি ভাই সবাইকে ডেকেছে। এই কথা শোনার পর সবাই নিজেদের সিট থেকে চলে যেতে লাগলো। আমি দ্রুত সব ছাত্রছাত্রীদের সামনে দাঁড়িয়ে পড়লাম, সবাই নিজ নিজ সিটে বসে পড়ো। আমি চিৎকার দিয়ে কথাটি বললাম। সবাই আমার রাগি চেহারা দেখে নিজ নিজ সিটে বসে পড়ল। 4 জন গোনা টাইপের লোক আমার দিকে এগিয়ে আসলো। কিরে, কে তুই যে আমাদের কথা অমান্য করিস? আমরা রকি ভাইয়ের লোক, এই কলেজে রকি ভাইয়ের রাজত্ব চলে। আগে যা হয়েছে তা ভুলে যা, আর এই ক্লাস থেকে চলে যা। আমার ক্লাস চলাকালীন কেউ আমার পারমিশন না নিয়ে এই ক্লাসে ঢুকতেও পারবে না, আর কেউ বের হতেও পারবে না। আমার মনে হয় তো তোমাদের এখন এই ক্লাস থেকে চলে যাওয়া উচিত। তোর মনে হয় কথা কানে ঢোকেনি, সমস্যা নেই, আমরা বুঝিয়ে দিচ্ছি। এই বলেই প্রথমজন আমাকে মারার জন্য এগিয়ে আসলো। সে আমার উপর আঘাত করার আগেই তাকে আমি এক ঘুষি দিয়ে ক্লাসের বাইরে ফেলে দিলাম। আমার এরকম ঘুষি মারা দেখে অনেকে চমকে গেল। আমি আমার শার্টের একটা বোতাম খুলে বাকি 3 জনের দিকে এগিয়ে গেলাম। আরেকজন আমার দিকে এগিয়ে আসলো। আমি আমার 2 হাত দিয়ে তার মাথায় ব্ল্যাক পাঞ্চ মারি, আর সে সাথে সাথে ফ্লোরে লুটিয়ে পড়ে। বাকি 2 জন এগিয়ে আসলে আমি হাত উঠিয়ে তাদের থামিয়ে দেই। তোরা 2 জন, আর আহত হয়েছে 2 জন। এখন ভেবে দেখ, নিজেরা আহত হবি নাকি বাকি 2 জনকে হাসপাতালে নিয়ে যাবি। বাকি 2 জন একে অপরের দিকে তাকিয়ে আহত হওয়া 2 জনকে ক্লাস থেকে চলে গেল। ক্লাসের সবাই আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। কেউ ভাবতে পারেনি এরকম সুদর্শন চেহারার টিচার এরকম প্রফেশনালি ফাইট পারে।
আমি আমার শার্টের বোতাম লাগাতে লাগাতে ক্লাসের স্টুডেন্টসের উদ্দেশ্য করে বললাম, সো ডিয়ার স্টুডেন্টস, তোমরা এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছো যে এতদিন যা হয়েছে ভুলে যাও, কারণ আজকে থেকে এই কলেজের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে। আমি এবার ক্লাসে সবাইকে পড়ানো শুরু করলাম। ক্লাস শেষ হওয়ার পর আমি আমার বাসায় চলে গেলাম। অন্যদিকে আমার ক্লাসের এক মেয়ে আশা তার বান্ধবী সাবিয়াকে ফোন দিল। হ্যালো দোস্ত, কই তুই? আমি বাসায়, কিন্তু কেন? আজকে কলেজ কেন আসলি না? কেন আসি নাই তুই জানোস না? আমার মা বাবা এত কষ্ট করে আমাকে ওই কলেজে ভর্তি করলো, কিন্তু কলেজের যে দৃশ্য তা দেখে আমার কলেজে আসার ইচ্ছেই মিটে গেছে। রকির ছেলে পোলারা সব মেয়েদের সাথে অসভ্যতা করে, আমার সাথেও তো রকি কতবার খারাপ ব্যবহার করেছে। তাই আমি ভেবেছি ওই কলেজে আর যাব না, অন্য কলেজে অ্যাডমিশনের জন্য চেষ্টা করব আগামী সপ্তাহ থেকে। আর আমি আগামীকালকে কলেজে টিসি নিব। তাহলে তুই তোর টিসি নিজের হাতে ছিঁড়ে ফেলবি? আমি কেন এরকম করব? কারণ আজকে কলেজে নতুন স্যার এসেছে, সে আমাদের ক্লাস টিচার। বিশ্বাস করবি না, টিচারটা এত হ্যান্ডসাম দিয়ে কি বলবো, আমাদের থেকে 3-4 বছরের বড় হবে। প্রথম দিনে সেই পুরো ক্লাসের নকশা পাল্টে দিয়েছে। কিভাবে? আরে আজকেও রকির গুন্ডারা এসেছিল ক্লাসে, কিন্তু আমাদের নতুন স্যার আলমগীর এভাবে গুন্ডাদের তাড়িয়ে দিয়ে ক্লাস থেকে যে কেউ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এমন ফাইট করলো যে অবিশ্বাস্য। তুই কি সত্যি বলছিস আশা? আমি কি কখনো তোকে মিথ্যা বলবো? না, আমি তা বলি নাই। তাহলে তো কালকে আলমগীর স্যারকে একবার দেখতেই হবে। ঠিক আছে, আলমগীর কলেজে আগের মতো ক্লাস করব। ওকে দোস্ত, গুড নাইট। গুড নাইট। সাবিয়া ফোন কেটে দিল আর আমাকে নিয়ে ভাবতে লাগলো। অন্যদিকে একটা পুরনো গোডাউনে কয়েকজন সন্ত্রাসীরা বিভিন্ন ড্রাগস আর মাদকের চোরাচালানের জন্য তৈরি হচ্ছিল। এমন সময় তাদের গেটে কেউ নক করলো। একজনকে জিজ্ঞাসা করলো কে, কিন্তু কোনো উত্তর এলো না বাইরে থেকে। লোকটা আবার নিজের জায়গায় বসে গেল। 1 মিনিট পার হতে না হতেই আবার গেটে নক পড়লো। এবারও সেই লোকটা উঠে গেল আর জিজ্ঞাসা করলো যে বাইরে কে আছে, কিন্তু বাইরে থেকে কোনো উত্তর এলো না। এবার লোকটা বিরক্ত হয়ে নিজের জায়গায় বসে পড়লো। 2 মিনিট পার হতে না হতেই আবার গেটে নক করলো। এবার সেই লোকটা হাতে পিস্তল নিয়ে গেট খুলে দিল। বাইরে অন্ধকার ছাড়া কিছুই নেই। হঠাৎ অন্ধকারকে ছিন্ন ভিন্ন করে কয়েকটা বুলেট সেই লোকটার শরীরে লাগলো। বুলেটের পর এতই ছিল যে লোকটার ডেড বডি উড়ে গিয়ে গোডাউনের ভিতর পড়লো। বাকি সন্ত্রাসীরা নিজেদের অস্ত্র হাতে নিয়ে নিল। বাইরে কাউকে দেখা যাচ্ছে না। সবাই একসাথে গেটের সামনে আসলো। এমন সময় অন্ধকারের ভিতর থেকে একজন লোক সামনে আসলো, যার হাতে ছিল AK-47 বন্দুক। সে সময় নষ্ট না করে মেশিন গান চালিয়ে দিল। সেখানে উপস্থিত সবার শরীর ঝাঁঝরা হয়ে গেল। লোকটি একটি ডেভিল হাসি দিয়ে চলে গেল। অন্ধকারে তার চেহারা দেখা যাচ্ছে না। হঠাৎ আকাশের বিদ্যুৎ চমকালো আর চারদিক কিছুক্ষণের জন্য আলোকিত হয়ে গেল। সেই কিছুক্ষণের মধ্যে সেই ভয়ঙ্কর হত্যাকারীর চেহারা অন্ধকারে ফুটে উঠল। ইয়ার কেউ নয়, সেই কলেজের নতুন টিচার আলমগীর হোসেন, আর যার আরও একটা ভয়ঙ্কর পরিচয় আছে, যাই অন্ধকারের মতো রহস্যময়ী। পরের দিন সকালে সাবিয়া টিভি চালু করতেই দেখে আজকের ব্রেকিং নিউজ। গতকাল রাতে কে বা কারা যেন একদল সন্ত্রাসীকে মেরে ফেলেছে তাদেরই আস্তানায়। সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে একজন মাত্র ব্যক্তি যে অন্ধকারের সুযোগ উঠিয়ে সবাইকে মেরে ফেলেছে। কে এই ব্যক্তি যে একাই একটা দলকে মেরে ফেললো? ইস, এরকম ব্যক্তি যদি আমার বন্ধু হতো তাহলে রকি আর তার দলবলকে কলেজ থেকেই তাড়িয়ে দিত। সাবিয়া মনে মনে কথাটি বলে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কলেজের গেটের সামনে আসার সাথে দেখা হলো। কে রে, তোর আসতে এত দেরি হলো কেন? আরে রাস্তায় যে জ্যাম, এখানে আসতে পেরেছি তাই অনেক। এখন চল। চল। দুজনেই কলেজ ক্যাম্পাসে প্রবেশ করলো। এই যে মিস ফুলটুসি, এতদিন পর এলেন যে? সাবিয়ার আশা কলেজে ঢোকা মাত্রই রকির সামনে পড়লো। আমাদের পথ ছাড়ুন। আরে পথ তো ছাড়বই, তার আগে এতদিনের ইচ্ছেটা মিটিয়ে নেই। এই বলে রকি সাবিয়ার গা থেকে ওড়না নিজের হাতে পেঁচিয়ে ফেললো। সাবিয়া নিজের 2 হাত দিয়ে নিজের বুক ঢেকে ফেললো জলদি। কলেজের সবাই দর্শকদের মতো দেখছে। তারপর রকির নিশির বুকে হাত দেওয়ার জন্য হাত বাড়ালো।
সাবিয়া তার চোখ বন্ধ করে ফেলল, কিন্তু হঠাৎ আমি এসে রকির হাত ধরে ফেলি। আলমগীর অর্থাৎ আমি কলেজে ঢুকেই এই দৃশ্য আমার চোখে পড়ে। আমি আর রকি একে অপরের দিকে হিংস্রভাবে তাকিয়ে আছি। কলেজের সবাই উৎসুক দর্শকের মতো তাকিয়ে আছে যে এখন কি করবে। ওই শালা কে রে তুই? কেন, গতকাল তোর চামচারা কিছু বলেনি তোকে? ও, তাহলে তুই সেই নতুন টিচার যে প্রথম দিনে সেই আমাদের ছেলেপেলের সাথে পাগা নিয়েছিস? তোর কয়টা ছেলে রে? বিয়ে করেছিস নাকি না যায়স? রকি আমার কথা শুনে প্রচণ্ড রেগে গেল আর আমাকে পাঞ্চ মারল, কিন্তু আমি আমার অন্য হাত দিয়ে রকির পাঞ্চ ব্লক করি। আরে এত হাইপার হওয়ার কি আছে, শান্ত হ। গতকাল এসে ক্লাস থেকে তোর নাজায়েজ ছেলেদেরকে ক্লাস থেকে বের করেছি, আর আজকে তোর মতো নাজায়েজ বাপকে এই কলেজ থেকে বের করব। ওই টিচার, তুই জানোস না যে আমি কে? তোর মতো কয়েকশো টিচার আমার পায়ের তলে থাকে। রকির কথা শুনি আমি আমার মাথা ঠিক রাখতে পারিনি, সোজা রকির বুকে পাঁচ মারলাম। ফলস্বরূপ রকির যে হাত ধরে রেখেছিলাম সেই হাত থেকে ছাবিয়ার ওড়না আমার হাতে চলে এলো, সাথে রকি ছিটকে গিয়ে পড়ল। শিক্ষকদের মা বাবার পর সম্মানের চোখে দেখা হয়, তাদের জায়গা মাথায়, পায়ের তলে না। রকির বাকি চামচারা আমাকে ঘিরে রেখেছে, কিন্তু তারা জানে না এই ঘুমন্ত রাক্ষস যদি একবার জেগে যায় তাহলে এদের মধ্যে কেউ আর বেঁচে ফিরে যেতে পারবে না। আমি একটা মুচকি হাসি দিয়ে রকির সব ছেলেদেরকে পাঞ্চ কিক, ফ্লাইং কিক মারতে শুরু করলাম। সবার চোখের পলক ফেলতে না ফেলতেই রকির সব ছেলেরা মাটিতে গড়াগড়ি লাগিয়ে দিল। সবাই হা করে তাকিয়ে আছে। রকি আমার মাথার পিছন থেকে বন্দুক ঠেকালো। আমি দুই হাত উঁচু করে স্যারেন্ডার হওয়ার অভিনয় করলাম। এতক্ষণ অনেক হয়েছিস, এখন শুধু তোর আত্মা আকাশে উঠবে। এত তাড়াতাড়ি কিসের? গেম মাত্র শুরু হলো। আমি দ্রুত ঘুরে রকির হাত থেকে বন্দুক আমি নিজের হাতে নিয়ে নিলাম। তারপর রকির সামনে বন্দুকটাকে ডিসমেন্টাল করে ফেললাম। টুকরো করতে করতে বন্দুকের স্প্রিং আমার হাতে অবশিষ্ট ছিল। রকি আমার এরকম ভয়ঙ্কর দৃশ্য দেখে দ্রুত দোকান থেকে দৌড়ে গিয়ে চলে গেল। এই কলেজে কি সব ছাগলের 3 নম্বর বাচ্চারা পড়তে আসছে নাকি? একজন মেয়েকে এভাবে টিজ করা হচ্ছে আর কেউ তার প্রতিরোধ করলো না? বাহ! সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি আমার হাত থেকে অন্যটা সাবিয়াকে দিলাম। যাও ক্লাসে যাও সবাই। সবাই ক্লাসে চলে গেল। আমি রিসার্চ রুমে গেলাম। সাবিয়া আমার দিকে এক নজরে তাকিয়ে আছে, তার চোখে শুধু প্রশান্তির হাসি। আপনি তো অনেক সুন্দর ফাইট করতে পারেন। আমি পিছনে তাকিয়ে দেখি একজন ম্যামকে কথাটি বলল। জি, কিন্তু আপনি কে? আমি এই কলেজের ইংলিশ টিচার, আর আমি এই কলেজের প্রিন্সিপালের মেয়েও। আমার নাম মিম। ও, আমার নাম আলমগীর হোসেন, এই কলেজের নতুন টিচার। হ্যাঁ, আমি জানি। গতকাল শুনেছিলাম যে একজন নতুন হ্যান্ডসাম টিচার কলেজে এসেছে, আর আজকে দেখেও নিলাম। নাইস টু মিট ইউ। সেম টু ইউ। আমরা কথা বলতে লাগলাম। একটু পর ক্লাসের বেল পড়ল। আমি ক্লাসে চলে গেলাম। আমাকে দেখে সবাই দাঁড়িয়ে সালাম দিল। আজকে সবার চোখে আমি সম্মান দেখছি। স্যার, আমরা দুঃখিত। আসলে রকের জন্য আমরা কেউ শান্তিতে ক্লাস করতে পারতাম না। যে কোনো ঝামেলায় আমাদের বাধ্য হয়ে জড়াতে হতো। রকের জন্য আমরা এতদিন ভুল পথে হেঁটেছি। ইটস ওকে, এবার থেকে কাউকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। এখন সবাই ক্লাসে মনোযোগ দাও। আমি ক্লাস করানো শুরু করলাম, কিন্তু সাবিয়ার চোখ জোড়া শুধু আমাকে দেখছে। ক্লাস শেষ হওয়ার পর আমি ক্লাস থেকে বেরিয়ে পড়লাম। এমন সময় সাবিয়া আমাকে পেছন দিক থেকে ডাক দিল। স্যার, একটু শুনবেন? হ্যাঁ, কিছু বলবে? স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমার মান ইজ্জত বাঁচানোর জন্য। এই রকের জন্য আমি এতদিন কলেজে আসিনি, কিন্তু গতকাল আমার বান্ধবী আশা আপনার কথা বলল। তখন মনে হয়েছিল কলেজে এসে আপনাকে একবার দেখি। আমি ভাবতেও পারিনি যে আপনি রকিকে এভাবে কলেজ থেকে তাড়িয়ে দিবেন। এতে ধন্যবাদের কিছু নেই। একজন শিক্ষক হয়ে যদি আমি আমার স্টুডেন্টসের প্রোটেক্ট করতে না পারি তাহলে আমার শিক্ষকতার কোনো মূল্য নেই। স্যার, আপনি সত্যি অনেক ভালো। আমার নাম সাবিহা। স্যার, আপনি কি এই শহরে নতুন এসেছেন? হ্যাঁ, আমি এই শহরে নতুন এসেছি। এমন সময় আমার মোবাইলে একটা ফোন আসলো। নাম্বার দেখে আমার চেহারার ভাব পাল্টে গেল। সাবিয়া, এখন তুমি ক্লাসে যাও। ঠিক আছে স্যার। আমি ফোন রিসিভ করলাম। বস, আপনার জন্য একটা খবর আছে। কি খবর? 7 দিন পর জোগার কিং দেশে আসবে। ঠিক আছে, তোরা জোগাড় কিংয়ের সব খবরাখবর রাখবি আর আমাকে দিবি। আমাদের একজনকে জোগাড় কিংয়ের দলে ঢুকিয়ে দে। ইয়েস স্যার, কিন্তু বস আপনি দেশের কোথায় আছেন?
সময় হলে ঠিকই জানতে পারবি। বস, আপনার অনুপস্থিতিতে গ্যাংয়ের সবাই গাদ্দারি করছে, নিয়মকানুন কেউ মানছে না। 80% লোক জোগাড় কিংয়ের টাকার কাছে বিক্রি হয়ে গেছে। চিন্তা করিস না, সময় আসলে সবাইকে একসাথেই শাস্তি পেতে হবে। আমার চিন্তা করিস না, আমি ঠিক আছি। তোরা সাবধানে থাকবি। এখন রাখ। ওকে বস। আমি কল কেটে দিলাম। আমার গাড়ির সামনে যেতেই মিমকে আমার গাড়ির সামনে দেখতে গিয়ে পেলাম। আমি তো আপনার জন্য অপেক্ষা করছিলাম। আমার জন্য? কিন্তু কেন? তখন সাবিয়ার সাথে আপনার কথাবার্তা আমি সব শুনে ফেলেছিলাম। আপনি তো এই শহরে নতুন, তাই ভাবলাম আপনাকে শহরটা ঘুরে দেখাই, যদি আপনি সম্মতি দেন। হ্যাঁ, কেন নয়। আমি আর মিম গাড়িতে উঠলাম। আমি গাড়ি চালাচ্ছি আর মিম আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। আমার দিকে কি তাকিয়ে থাকবেন নাকি শহরটা ঘুরে দেখাবেন? মিম নেড়ে উঠল, সম্ভবত লজ্জা পেয়েছে। আপনাকে কিন্তু লজ্জা পেলে অনেক সুন্দর দেখায়। ধন্যবাদ। আমরা তো একই বয়সের, তাহলে আপনি থেকে তুমিতে আসা যায় না? কেন নয়, এখন থেকে তুমি করেই বলবো। ঠিক আছে, সোজা গিয়ে ডানে মোড় নিলে ভিআইপি এলাকায় ঢুকে যাবেন। ঠিক আছে। আমরা ভিআইপি এরিয়ায় প্রবেশ করলাম। তারপর একটা পার্কে গেলাম। এখানে সবাই ক্যাপল হিসাবে এসেছে। সবাই এখানে জুড়াই জুড়াই বসে আছে। আমাদের এইরকম ভাগ্য কবে যে আসবে? কেন? কেন আবার বয়ফ্রেন্ডও নেই? কেন, বিয়ে করলেই তো হয়ে যায়। তাছাড়া তোমার মতো সুন্দরী মেয়ের বয়ফ্রেন্ড নেই, তা শুনেও অবাক হলাম। আমার পুরা কপাল সব। বাবার ভয়ে কোনোদিন প্রেম করলাম না, তবে আমার সৌভাগ্য হতে পারে যদি আপনি সাহায্য করেন। আমি আবার কি সাহায্য করব? তুমি চাইলেই আগামী বছর আমরা এইভাবে কাপল হিসেবে এখানে আসতে পারি। আমি নেড়ে চেড়ে উঠলাম। আরে আমি তো এমনি বললাম। আচ্ছা, তোমার কি কোনো ভালোবাসার মানুষ নেই? মিমের এই প্রশ্ন আমার ভয়ঙ্কর অতীতকে আমার চোখের সামনে টেনে নিয়ে আসলো। আমার সেই ভয়ঙ্কর অতীত যা 3 মাস আগে আমি পিছনে ফেলে এসেছি। আমার চোখের সামনে ভেসে উঠলো আমার আপন কিছু মানুষের মৃত্যু, যা আমার চোখের সামনেই হয়েছিল, আর আমি কিছুই করতে পারিনি। আমার পার্সোনাল প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত হয়নি সম্ভবত। তুমি আমার কথায় দুঃখ পেলে আমি মাপ চাচ্ছি। না, তেমন কিছু না। আমাদের এখন যাওয়া উচিত। আমি মিমকে নিয়ে গাড়িতে উঠলাম। গাড়ি চলছে তার আপন গতিতে। গাড়ি কাজ খোলা, বাইরে থেকে যে কেউ আমাদের দেখতে পারবে। হঠাৎ রাস্তার পাশে একটা হোটেল থেকে একজন আমাকে দেখে দ্রুত তার সাথে লোকজনকে আমার খবর দিল। সবাই নিজেদের অস্ত্র নিয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠে আমার গাড়িকে ফলো করতে লাগলো। আমি রাস্তার মোড় ঘোরার সময় দেখি কিছু গাড়ি আমাকে ফলো করছে। আমি গাড়ির স্পিড বাড়িয়ে দিলাম। আমি ট্যাক্সি স্ট্যান্ডের সামনে গাড়ি থামালাম। তুমি ট্যাক্সি নিয়ে বাসায় চলে যাও, আমার কিছু কাজ ছিল। সন্ধ্যা হয়ে গেছে, এখন আবার কিসের কাজ? এখন এত কিছু বলার সময় নেই, দ্রুত যাও তো। মিম দ্রুত আমার গাড়ি থেকে নেমে চলে গেল। আমি আমার গাড়িটা ঘুরিয়ে একটা ক্যাফেরিয়ার সামনে নিয়ে থামালাম। গাড়ি থেকে নেমে ক্যাফেরিয়ার ভিতরে চলে গেলাম। ম্যানেজার, এক্ষুনি আমি পুরো ক্যাফেরিয়া রিজার্ভ করতে চাই। স্যার, কিন্তু এত লোক। আমি কিছুই শুনতে চাই না, যত টাকা লাগে দিব। সব কাস্টমারদের অন্য রেস্টুরেন্টে পাঠিয়ে দিন। দরকার হলে তাদের বিল মহব করে দিন। যে কোনো মূল্যে আগামী আধা ঘন্টার জন্য এই ক্যাফেরিয়া আমার চাই। এরকম কাস্টমার প্রতিদিন পেলে আর কয়েকদিন কোটিপতি হয়ে যাব। মনে মনেই কথাটি বলল ম্যানেজার। ম্যানেজার দ্রুত ক্যাফেরিয়াটা খালি করে দিল। 4 থেকে 5টি গাড়ি ক্যাফেরিয়ার সামনে নামলো। গাড়ি থেকে সব লোক নামলো। সবাই তাদের অস্ত্র নিজের হাতে নিয়ে ক্যাফেরিয়ার ভিতরে ঢুকলো হয়ে গেল। পুরো ক্যাফেরিয়াতে ডিম লাইট জ্বলছে। আমি একটি চেয়ারে বসে আছি আর আমার সামনে 50 জনের মতো হাতে বন্দুক, রিভলভার, রাইফেল, AK-47 নিয়ে দাঁড়িয়ে আছে। ক্যাফেরিয়ার ম্যানেজার আর ওয়েটাররা কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। কেউ জানে না এখন কি হতে চলেছে, তবে সবাই এটা বুঝতে পারছে যে অনেক ভয়ঙ্কর কিছু হতে চলেছে, যা তারা কোনোদিন দেখেনি। কিন্তু ম্যানেজার আর ওয়েটার অবাক করে সব গুন্ডারা আমাকে সালাম করে নিচে বসে পড়ল। সবাই অনেক আশ্চর্য হলো। তোদের নিচে বসতে হবে না, চেয়ারে বসে পড়। কি যে বলেন না বস, আমরা হলাম প্রজা আর আপনি হলেন রাজা। প্রজারা কি কখনো রাজাদের সাথে বসতে পারে? প্রজারা রাজার আদেশও কখনো অমান্য করে না। সবাই নিজের জায়গা থেকে উঠে চেয়ারে বসে পড়ল। তোরা এখানে কি করছিস? বস, আপনি হঠাৎ কোথায় গায়েব হয়ে গেলেন? বিগ বস মারা যাওয়ার পর আমরা তো ভেঙেই পড়েছিলাম।
কিন্তু আপনি এসে আমাদের নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছেন। আপনার এভাবেই গায়েব হয়ে যাওয়ায় সবাই ভাবছে যে আপনি জোগাড় কিংয়ের ভয়ে পালিয়ে গেছেন, আর দলেও বিরোধিতা শুরু হয়ে গেছে। আমি কখন কি করি আর কী জন্য করি তা তোরা সঠিক সময় জানতে পারবি। কিন্তু সেই সময়টা কখন আসবে বস? জোকার কিং আসতে দেশে। আমার কথা শুনে সবাই নিজের জায়গা থেকে দাঁড়িয়ে গেল। বস, আপনি কি ঠিক বলছেন? এই আলমগীর কখনো ভুল খবর রাখে না। বস, আপনি শুধু তালিকার জায়গা বলে দেন, ওই শালা এই দেশে আসার সাথে সাথেই শালা লাশ ফেলে দেব। সময় হলে আমি নিজেই তোদের সাথে যোগাযোগ করে নেব। এখন এখান থেকে চলে যা, আর দলের বাকিদের বলবি যে আমাকে তোরা খুঁজে পাসনি। তোরা তৈরি থাকবি যেন আমার এক আদেশেই সবাই অস্ত্রশস্ত্র নিয়ে হাজির হতে পারিস। বিগ বস আমাদের শিখেছেন লাইফে রেডি বলতে কিছু নেই, অর্ডার দেওয়ার সাথে সাথে শ্যুট করে দিব। এখন যা, নাহলে পরে সমস্যা হবে। ঠিক আছে বস, আমরা যাচ্ছি, আপনি সাবধানে থাকবেন। মুহূর্তের মধ্যে ক্যাফেরিয়া খালি হয়ে গেল। ম্যানেজার আর ওয়েটার ভূত দেখার মতো হা করে তাকিয়ে আছে। আমি ক্যাফেরিয়া থেকে বের হয়ে আবার ফিরে আসলাম ক্যাফেরিয়ার ভিতরে। সবাই এখানে হাঁ করে তাকিয়ে আছে। এতক্ষণ যা হয়েছে তা ভুলে যান, নাহলে আপনাদের কারো পরিবারের পরের সূর্য দেখতে পারবে না। ম্যানেজার এবং ওয়েটার বলল। ইয়েস বস। কেঁপে কেঁপে কথা বলল সবাই। আমি চোখে আমার ব্ল্যাক কালারের চশমা পরে বাসায় চলে গেলাম। এখনই ব্ল্যাক কালারই আমার নিত্যদিনের সঙ্গী। বাসায় পৌঁছানোর পর ফ্রেশ হয়ে নিলাম। বিছানায় বসে ল্যাপটপে জোগাড় কিংয়ের সব খবরাখবর বের করছি। এমন সময় আমার মোবাইলটা বেজে উঠল। অচেনা নাম্বার দেখে আমি ফোন না ধরেই রেখে দিয়েছি। কাজ করছি এমন সময় আবার ফোন বেজে উঠল। এই নম্বর দেখে মেসেজটা গরম হয়ে গেল। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি মিম বলছি। আপনি আমার নাম্বার পেলেন কোথায়? আপনি মনে হয় ভুলে গেছেন যে আমি এই কলেজের প্রিন্সিপালের মেয়ে। আপনার নাম্বার জোগাড় করা আমার জন্য তেমন ব্যাপার না। আর তাছাড়া তোমার তো আমাকে তুমি করে বলার কথা ছিল। হ্যাঁ, ভুলে গেছি। তা কি বলার জন্য আমাকে ফোন দিলা? বলার তো অনেক কিছুই আছে, তবে কি বলবো বুঝতে পারছি না। যা বলার দ্রুত বলো, আমি কাজে ব্যস্ত আছি। কি গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিলে বুঝি? আমার কোনো গার্লফ্রেন্ড নেই। এখন কিছু বলা থাকলে বলো। ব্যস্ত থাকলে আগামীকাল জানাবো কলেজে আসলে। ঠিক আছে, গুড নাইট বলে আমি ফোন কেটে দিলাম। পেয়ারা একটা মনে মনে বললাম। আমি আবার কাজ করা শুরু করলাম। জোকার কিংয়ের ব্যাপারে অনেক কিছুই জানতে পারলাম। এমন সময় একটা নাম্বার আমার মোবাইলে ভেসে উঠলো। আমি তৎক্ষণাৎ কল রিসিভ করলাম। বল, কি খবর? বস, জোগাড় কিংয়ের ইন্টারন্যাশনাল নাম্বার পেয়ে গেছি। আমার মুখে একটা পৈশাসিক হাসি ফুটে উঠল। দ্রুত নম্বরটা বল। আমি নম্বর নিয়ে আমার আনরেজিস্টার্ড সিম দিয়ে জোগাড় কিংকে ফোন দিলাম। হুজ দিস? ইউর ডেথ। ডু ইউ নো হু আই এম? ইয়েস, আই নো। ইউ আর এ ফুল। ইউ আর টকিং উইথ এ ডেঞ্জারাস পারসন। হু আর ইউ? তোর কানে মনে হয় পোকা গেছে। এতবার করে বলি তা বলছিস যে কে? আমি হলাম তোর মৃত্যু। তুই কি জানিস যে তুই কার সাথে কথা বলছিস? আমি হলাম জোকার কিং। বিশ্বের 113টি দেশের মাফিয়ারা আমার নামে প্যান্ট ভিজিয়ে দেয়। আমার নাম শুনলে তোর প্যান্ট ফেঁচে যাবে। কে তুই? আমি হলাম তোর মৃত্যু, দ্য মাফিয়া কিং আলমগীর। জোকার কিংয়ের হাত থেকে ফোনটা পড়ে গেল। আমি জোরে জোরে হাসা শুরু করলাম। আমার কল কেটে দিলাম। সিম ডিসকানেক্ট করে ভেঙে দিলাম। জোকার কিং ইন্দোনেশিয়ার 5 স্টার হোটেলে আছে। তার হাত এখনো কাঁপছে। এ কীভাবে সম্ভব? আলমগীরকে তো আমি নিজের হাতে খুন করেছিলাম। তাহলে সে বেঁচে গেল কিভাবে? নাকি কেউ আমাকে ভয় দেখানোর জন্য এরকম কাজ করছে? কিন্তু আমাকে ভয় দেখানোর সাহস কার হবে? আর তাছাড়া ইন্টারন্যাশনাল ফোন নম্বর জোগাড় করা কারোর জন্য সহজ না। আলমগীর ছাড়া কারো ক্ষমতা নাই আমার নাম্বার জোগাড় করা আর আমাকে এভাবে হুমকি দেওয়ার। মনে মনে কথাটি বলল জোকার কিং। আমি বিছানায় শুয়ে পড়লাম। আমার চোখ বন্ধ করতেই সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়, যখন আমি বিদেশ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে দেশ ফিরলাম। সেই পুরনো ঘটনা চোখের সামনে ভাসতে শুরু করলো। 3 মাস আগের ঘটনা সব এক এক করে ভাসতে লাগলো আমার চোখের সামনে। আমার বাবার মৃত্যু, আমার পরিবারের শোকের ছায়া নেমে আসা, আমার মাফিয়া কিং হওয়া, আমার ভালোবাসার প্রিয়ার মৃত্যু আমার চোখের সামনে হওয়া, সব কিছুই ভাসতে লাগলো। ওইদের স্বপ্নে ডুবে যাব ঠিক এমন সময় আমার মোবাইলে আবার ফোন আসলো। আমি ফোন হাতে নিয়ে দেখি রাত 12টা বাজে। অচেনা নাম্বার, তাই ভাবলাম আমার দলের কেউ হবে, তাই কল রিসিভ করলাম। ওই পাশ থেকে মিহির গলায় বলল,
আপনি কি আলমগীর বলছেন? জি, কিন্তু আপনি কে? স্যার, আমি সাবিয়া বলছি। কে সাবিয়া? স্যার, ভুলে গেলেন? আমি আপনার স্টুডেন্ট। সকালে আমার ইজ্জত বাঁচিয়েছিলেন রকির থেকে। ও হ্যাঁ, মনে পড়েছে, কিন্তু তুমি এত রাতে কেন ফোন দিলে? স্যার, কিভাবে বলবো তা আমি বুঝতে পারছি না। স্যার, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। রকির জন্য তো আমি কলেজ থেকেই বের হয়ে যেতে চাইছিলাম, কিন্তু আজকের ঘটনার পর আমি এই কলেজেই থাকব। আচ্ছা বুঝলাম, কিন্তু তুমি আমার নাম্বার পেলে কিভাবে? স্যার, আপনার নাম্বার পাওয়া আমার জন্য কোনো ব্যাপারই না। আপনি তো শুধুমাত্র একজন শিক্ষক। আমি চাইলে এ দেশের প্রধানমন্ত্রী থেকে এ দেশের মাফিয়া কিং সবারই নাম্বার আমি পেতে পারি। আমি সাবিয়ার কথা শুনি কাজতে শুরু করলাম। এই মেয়ে বলে কি, মাফি কিং মানে আমার নাম্বার বের করে ফেলবে? মনে মনে কথাটি বললাম। কি হলো স্যার, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি, এখন ফোন রাখো, অনেক রাত হয়েছে। ঠিক আছে স্যার। নিরাশই ফোনটা কেটে দিলাম। সাবিয়ার অনেক কিছু বলা ছিল, কিন্তু বলতে পারলো না। আমি ভাবছি আজকে হলোটা কি, আমার কলিগ, আমার স্টুডেন্ট দুজনেই এত রাতে ফোন দিল। এমন সময় আমার চোখের সামনে প্রিয়ার কথাগুলো ভাসতে লাগলো। জানো আলমগীর, আমি কেন তোমাকে দেখে সিনিয়র থেকে জুনিয়র সবাই তোমার প্রেমে পড়তে বাধ্য হবে। তখন আমি কথাগুলো শুনে হেসে উড়িয়ে দিলাম। এই 3 মাসে এমন কোনো সময় নেই যে প্রিয়ার কথাগুলো আমার মনে পড়েনি। প্রিয়ার কথা যখনই ভাবি তখনই আমার চোখের থেকে পানি গড়িয়ে পড়ে। প্রিয়ার সাথে কাটানো মুহূর্তের কথা ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে পানির সিটে পুরোটা পড়ায় ঘুমিয়ে গেল। কার এত বড় সাহস যে আমার ঘুম ভাঙিয়ে দেয়? চোখ করে দেখি প্রিয়া একটি সবুজ শাড়ি পরে আমার দিকে টেবিল হাসি দিয়ে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। নবাব যেতে তাহলে ঘুমটা ভাঙলো? আমি কোনো কথা না বলে পেয়ার দিকে তাকিয়ে আছি। আজকে পেয়াকে সবুজ পরির চেয়ে কম লাগছে না কোনো দিক থেকে। আমি যদি কবি হতাম তাহলে এতক্ষণে পেয়াকে নিয়ে কবিতা লিখে ফেলতাম। কি হলো নবাবজাদা, দেখি ধ্যান লাগিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমার দিকে তাকানোর আরও অনেক সময় পাবা, এখন উঠো। আমি প্রিয়ার হাত ধরে এক টান দিয়ে আমার বুকের উপর ফিরে এলাম। প্রিয়া টান সহ্য করতে না পেরে আমার বুকের সাথে মিশে গেল। এই কুত্তা, গন্ডার, তেলাপোকার বাচ্চা, আমাকে এইভাবে টান দিলে কেন? একবার আপনি করে বলো, একবার তুমি করে বলো, আর একবার তুই করে বলো। তোমার কথাবার্তা আমার মাথায় ঢোকে না। আমার কথাবার্তা বুঝতে হলে তোমার মতো 100টা মাফিয়া কিংকে জন্মাতে হবে। 100 জন লাগবে না, আমি একাই 100। এই বলে প্রিয়ার ঠোঁটজোড়া আমি নিজের ঠোঁটজোড়া দিয়ে আবদ্ধ করে ফেললাম। গাড়ি চালাচ্ছি আর প্রিয়ার সাথে কাটানো মুহূর্তের কথা ভাবছি। প্রিয়ার সাথে কাটানোর সময়ের কথা ভাবলে আমার অটোমেটিক হাসি পেয়ে যায়। আবার সেই বেদনাময় ঘটনার কথা মনে পড়লে আমি নিজের উপর রাগ হয়ে উঠি। কারণ সেদিন আমার সামনে আমার আপনজনদের মৃত্যু হয়েছিল, কিন্তু আমি কিছুই করতে পারিনি। গাড়ি চালাচ্ছি, কলেজের সামনে পৌঁছাতেই একটা ট্রাক গাড়ি এসে আমাকে গাড়িটা ধাক্কা দেয়। এভাবে হুট করে ট্রাক চলে আসায় আমি সামলাতে পারিনি। আমার গাড়িটা উড়ে গিয়ে একটা গাছের সাথে ধাক্কা খেলো আর ধুম করে গাড়িটায় আগুন লেগে গেল। ভাগ্য ভালো যে গাড়ি গাছের সাথে ধাক্কা খাওয়ার আগেই আমি গাড়ি থেকে লাফ দেই। আমি রাস্তার কিনারে গিয়ে পড়ি, হাতে পায়ে প্রচণ্ড ব্যথা পাই। এরকম অ্যাক্সিডেন্ট দেখে কলেজের সবাই ছুটে আসলো, কিন্তু আমার দৃষ্টি সেই ট্রাকের দিকে। ট্রাক থেকে রকি নেমে আসলো। আমার আর কিছুই বুঝতে বাকি রইল না যে এসব রকির কাজ। আমার চোখ ঝাপসা হয়ে যেতে লাগলো, আর দাঁড়ানোর মতো শক্তিও নেই শরীরে। আর এদিকে রকি হাতে একটা হকি স্টিক নিয়ে আমার সামনে এগোতে লাগলো। কিরে, সেদিন তো ভালোই খেল দেখিয়েছিলি, কিন্তু আজকে তোকে কে বাঁচাবে? আমি কলেজের বাকিদের দিকে অসহায় দৃষ্টিতে তাকালাম। তারাও অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এদের দিকে তাকিয়ে কোনো লাভ নেই। এরা হলো আমার আন্ডারে থাকা সব কুত্তা, এদের কোনো ক্ষমতা নেই। এবার তোকে কে বাঁচাবে? এই বলেই রকি হকি স্টিক দিয়ে আমার উপরে আঘাত করলো। আমি চোখ বন্ধ করে ফেললাম, কিন্তু আমার শরীরে কোনো আঘাতই লাগলো না। আমি চোখ করে দেখি হকি স্টিক ছাবিয়ে ধরে রেখেছে। ছাবিয়ার সাহস দেখি পুরো কলেজ থ হয়ে দাঁড়িয়ে আছে। ছাবিয়া হকি স্টিক ছেড়ে রকিকে থাপ্পড় লাগিয়ে দিল ঠাস করে। ছাবিয়া কলেজের সবার উদ্দেশ্যে বলল, তোমরা তো জানুয়ারির থেকেও নিকৃষ্ট। যে স্যার আমাদের কলেজে র্যাগিং মুক্ত করলো, যে স্যার আমাদের কলেজকে সন্ত্রাস মুক্ত করলো, আজ সেই স্যারের আলমগীর স্যার আমাদের চোখের সামনে আহত অবস্থায় পড়ে আছে। আর তোমরা
এভাবে প্যারালাইজদের মতো দাঁড়িয়ে আছো? ইউ বাস্টার্ড! বলেই রকি সাবিয়ার চুলের মুঠি ধরল আর অমনি আরেকটা থাপ্পড় খেয়ে রকি পিছিয়ে গেল। থাপ্পড়টা মেরেছে মিম। তারপর একে একে সবাই এগিয়ে আসলো, প্রত্যেকে রকিকে মারতে শুরু করলো। রকিকে মারতে মারতে আধমরা করে ফেলল। সবাই রকিকে ঘনতলায় দিতে লাগলো। সবাই থামো এবার। সবাই পিছনে তাকিয়ে দেখে আমি আহত অবস্থায় দাঁড়িয়ে আছি। স্যার, আপনি ঠিক আছেন? আমি ঠিক আছি, তোমরা এবার থামো। মূলত আমার কিছুই হয়নি, আল্লাহর রহমতে গাড়ির ব্লাস্ট হওয়া থেকে বেঁচে গেছি। আর এরকম আঘাত খেতে খেতে আমার অভ্যস্ত হয়ে গেছে, তাই এইসব আঘাতে আমার কিছুই হয় না। আমি তোমাদের মধ্যে একতাই বল জিনিসটা দেখতে চেয়েছিলাম। আমি তোমাদের বোঝাতে চেয়েছি স্টুডেন্ট পাওয়ারের থেকে বড় কোনো পাওয়ার নেই। স্টুডেন্টসরা চাইলে যে কোনো কিছু করতে পারে। এই দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত তারা পরিবর্তন করতে পারবে। কিন্তু স্যার, আমরা যদি এগিয়ে না আসতাম তাহলে কি হতো? আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, তোমাদের প্রতি আমার বিশ্বাস ছিল, আছে আর চিরকাল থাকবে। এখন এইসব কথা ছাড়ো, চলো তোমাকে আমার গাড়ি করে হাসপাতালে নিয়ে যাই। তোমার শরীরের বিভিন্ন জায়গা কেটে গেছে। আমিও কি আপনাদের সাথে যেতে পারি? আমিও তো মেডিকেলের স্টুডেন্ট, যদি কোনো সাহায্য করতে পারি। ঠিক আছে, চলো। যাব, কিন্তু রকিকেও হাসপাতালে নিয়ে যেতে হবে। আমার এই কথা শুনে সবাই আমার দিকে অবাক হয়ে তাকালো। এভাবে তাকানো উচিত, কারণ যে একটু আগে আমাকে মারার চেষ্টা করলো আমি তার প্রাণের কথাই ভাবছি। আমার দিকে এভাবে তাকানোর কিছু হয়নি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কাফিরদের ক্ষমা করে দিয়েছিলেন সেই অনুযায়ী আমার ক্ষমা অনেক কম। আমি রকিকে নিয়ে মিমের গাড়িতে উঠালাম। গাড়ি মিম ড্রাইভ করছিল। মিমের পাশে সাবিয়া বসেছে, আমি আর রকি পিছনে সিটে বসেছি। রকি অজ্ঞান হয়ে আছে। হাসপাতালে যাওয়ার পর আমাদের চিকিৎসা শুরু হয়। আমার তেমন কোনো ক্ষতি হয়নি, কারণ আমি ফিজিক্যালি অনেক ফিট, যা আমার বাবা আমাকে বানিয়েছিল। কিন্তু রকি গণধোলাই খাওয়ার পর রকির জ্ঞান ফিরতে অনেক দেরি হচ্ছে। সাবিয়ার মিম আমার জন্য অনেক কষ্ট করছে। আপনি এখন সুস্থ আছেন, আপনি এখন নিজের বাসে যেতে পারবেন। রকির জ্ঞান কখন ফিরবে? রকের অবস্থা তেমন ভালো না, তাই রকের জ্ঞান ফিরতে আজকে রাতের সময় লাগবে। ঠিক আছে, আমি বাসায় যাচ্ছি, কালকে সকালে এসে রকিকে নিয়ে যাব। ওই রকির জন্য এত দরদ কেন তোমার আলমগীর? সে মরলেই এই সমাজের জন্য অনেক ভালো হবে। মানুষের জন্য মানুষের তো থাকবে, এটাই স্বাভাবিক। এখন চলো, অনেক রাত হয়ে এসেছে। অনেক রাত হয়ে গেছে, আমাদের এখন বাসায় যাওয়া উচিত। মিমের গাড়ি করে আমি বাসায় চলে আসলাম। আমি বাসায় গিয়ে শুয়ে পড়লাম। আমি এতটুকুতেই বুঝেছি যে মিম আর ছাবিয়া দুজনেই আমার উপর দুর্বল হয়ে গেছে। আমার মোবাইল ফোন ভেঙে গেছে, তাই ড্রয়ার থেকে আরেকটা ফোন বের করলাম। আমি একজনকে ফোন দিয়ে নতুন গাড়ি নিয়ে আসতে বললাম। আধ ঘন্টার মধ্যে একটা নতুন গাড়ি এসে গেল আমার ফ্ল্যাটের সামনে। পরের দিন সকালে আমি কলেজে চলে আসলাম। আমাকে দেখে কলেজের সব ছাত্রছাত্রীরা এগিয়ে আসলো। স্যার, আপনি ঠিক আছেন তো? আপনার কিছু হয়নি তো? আমি ঠিক আছি, তোমরা তোমাদের ক্লাসে যাও। আলমগীর, তোমার গাড়ি তো গতকাল ব্লাস্ট হয়ে গিয়েছিল, তাহলে এই গাড়ি কোথা থেকে আসলো? আমি কি উত্তর দিব বুঝতেছি না, কারণ একজন টিচার এত টাকা নেই যে একদিনের মধ্যেই নতুন গাড়ি কিনে ফেলবে। এমন সময় প্রিন্সিপাল স্যার আসলো। আলমগীর, তোমাকে আমি যে গাড়িতে গিফট করেছিলাম এটা সেটা না? আমি বুঝে গেলাম প্রিন্সিপাল স্যার আমাকে বাঁচানোর জন্য এরকম কথা বলছে। জি স্যার, এটাই সেই গাড়ি। স্যার, হাসপাতাল থেকে ফোন এসেছে, রকির কোনো খোঁজ নেই। খোঁজ নেই মানে? স্যার, ডাক্তার আমাকে বলল যে সকালে নার্স রকির ক্যাবিন ফাঁকা দেখেছে, আর সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে যে একজন লোক কালো হুডি পরে রকিকে রাতের অন্ধকারে নিয়ে যায়। আমাদেরই ভুল হয়েছে। গতকাল রকিকে পুলিশের কাছে তুলে দিলে রকি আর পালাতে পারতো না। যাওয়া হয়ে গেছে, এখন সবাই ক্লাসে চলো। আমি ক্লাসে গিয়ে পড়াতে শুরু করলাম। আজকেও আমি লক্ষ্য করলাম যে সাবিয়া আমার দিকে তাকিয়েছিল সারা ক্লাস। ক্লাস শেষ করে আমি টিচার্স রুমে যাই, কারণ তখন আমার কোনো পিরিয়ড ছিল না। আমি টিচার্স রুমে বসে আছি, এমন সময় মিম আসলো। তোমার এখন ক্লাস নেই? ছিল, কিন্তু এখন রফিক স্যারকে আমার পিরিয়ড নিতে বলেছি। কিন্তু কেন? মনে আছে গত পরশু রাতে তোমাকে ফোন দিয়ে বলেছিলাম যে তোমাকে কিছু বলার আছে, কিন্তু গতকাল রকির জন্য আর বলা হয়নি। ভেবেছিলাম যে হাসপাতালে বলবো,
কিন্তু সাবিহা আমার আর তোমার সাথে সারাদিন আঠার মতো লেগেছিল, তাই বলতে পারিনি। তুমি কিন্তু সাবিহার সাথে বেশি মিশবে না। সাবি আমার স্টুডেন্ট, আর তাছাড়া তুমি আমাকে কি বলতে চাও? আমি তোমাকে যে কি করে বলবো আমি বুঝতে পারছি না, আমার লজ্জা লাগে। মিম, আমি জানি তুমি কি বলতে চাইছো। তুমি জানো আমি কি বলতে চাইছি? হ্যাঁ জানি, তোমার সাথে আমার সেই ব্যাপারে কিছু কথা আছে, কিন্তু তোমাকে একা বলবো না, সাবিয়াকেও বলবো। কিন্তু এখানে সাবিয়া আসবে কোথা থেকে? সাবিয়া এখানেই আছে। মিম এদিক ওদিক তাকিয়ে সাবিয়াকে খুঁজতে লাগলো। আমি চেয়ার থেকে দাঁড়িয়ে সাবিয়ার উদ্দেশ্যে বললাম, সাবিয়া আমি জানি তুমি এখানেই আছো, বেরিয়ে আসো। সাবিয়া দরজার আড়াল থেকে বেরিয়ে আসলো। সাবিহা, তুমি আমাদের দুজনের কথা শুনছিলে দরজার আড়াল থেকে? ইয়েস ম্যাম। সাবিয়া মাথা নিচু করে কথাটি বলল। কিন্তু কেন? তুমি যে কারণে এসেছো সাবিয়াও একই কারণে এসেছে। হ্যাঁ তুমি ঠিকই ধরেছো, সাবিয়াও আমাকে ভালোবাসে তোমার মতো। কি? সাবিহা, আলমগীর তোমার স্যার, তুমি তাকে কিভাবে ভালোবাসতে পারো? কেন ভালোবাসতে পারি না ম্যাম? স্যার তো আপনার কলিগ, আপনি তো স্যারকে ভালোবাসেন। হাউ ডিয়ার ইউ সাবিহা, আমার সাথে এভাবে কথা বলার সাহস কোথায় পাও? তোমরা দুজনে চুপ হও, তোমাদের দুজনকে আমার কিছু বলার আছে। মেহমান সাবিয়া দুজনে চুপ হয়ে গেল। তোমরা দুজনে অনেক ভালো মেয়ে, কিন্তু আমার পক্ষে তোমাদের কাউকে ভালোবাসা সম্ভব না। তোমরা এটা ভেবো না যে আমি অন্য কাউকে ভালোবাসি বা আমি বিবাহিত, আমি কাউকে ভালোবাসতে পারবো না। কিন্তু কেন আলমগীর? আমার ভয়ঙ্কর অতীতের জন্য, আমার এক ভয়ঙ্কর অতীত আছে যা সবার অজানা, আর সেই অতীতের জন্য আমি আমার জীবনের সাথে কাউকে জড়াতে চাই না। কি সেই অতীত যে আপনি আপনার জীবনের সাথে কাউকে জড়াতে চান না? সেই কথা জানার এখনো সময় আসেনি তোমাদের, সঠিক সময় আসলে তোমরা ঠিকই জানতে পারবে। তবে এটা বুঝে নাও যে আমার সাথে নিজেদের জীবন জড়ানো মানে নিজেদের জীবন শেষ করে দেওয়া। এই বলে আমি টিচার্স রুমে থেকে বেরিয়ে পড়লাম। টিচার্স রুমে আর কেউ না থাকায় আমাদের কথাগুলো কেউ শোনেনি। মিমা সাবিয়া দুইজনই মন খারাপ করে দাঁড়িয়ে আছে। সাবিয়া কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল একটু পর। মিমা মন খারাপ করে বসে থাকলো সেখানে। সন্ধ্যা 7টা বাজে। চারদিকে করোনা ভাইরাসের আক্রমণ বেড়ে যাওয়ায় মানুষের এখন আর তেমন বের হয় না। সবাই মাস্ক পরে নিজেদেরকে সুরক্ষিত রাখার চেষ্টা করছে। মিম বাসায় মন খারাপ করে শুয়ে আছে নিজের রুমে। এমন সময় প্রিন্সিপাল স্যার মানে মিমের বাবা মিস্টার জামাল মিমের রুমে আসলো। আজ আমার প্রিন্সেসের মন খারাপ কেন, তা কি আমি জানতে পারি? না, আমার মন খারাপ না। আমার প্রিন্সেস তো আমার সাথে কখনো কোনো মিথ্যা কথা বলে না, তাহলে আজ এমন কি হলো যে আমার প্রিন্সেসকে মিথ্যা কথা বলতে হচ্ছে? মিমার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কে কাঁদিয়েছে আমার প্রিন্সেসকে? না বাবা, আমাকে কেউ কাঁদায়নি। আচ্ছা বাবা, তুমি কি আলমগীরকে আগে থেকেই চিনো? মিমের এই প্রশ্নে মিস্টার জামাল থতমত খেয়ে গেল। না মানে হ্যাঁ চিনি আগে থেকেই, কিন্তু তুমি হঠাৎ আলমগীরের ব্যাপারে কেন জানতে চাইছিস? বাবা, আমি আলমগীরকে ভালোবাসি, কিন্তু সে বলেছে তার জীবনের সাথে জড়ানো মানে মৃত্যুর সাথে জড়ানো। সাবিহাও আলমগীরকে ভালোবাসে, কিন্তু আলমগীর সাবিহাকে মানা করে দিয়েছে। আলমগীর বলল তার ভয়ঙ্কর অতীত আছে, যার জন্য সে কাউকে নিজের জীবনের সাথে জড়াবে না। আলমগীর কিসের সঠিক সময়ের কথা বলছিল? আমি তোকে কি বলবো আমি জানি না, তবে এটাই বলতে চাই যে আলমগীর যখন বলেছে তখন সঠিক সময় আসলে সব জানতে পারবি। এখন আমার প্রিন্সেস রাগ না করে ঘুমাও। ঠিক আছে বাবা। অন্ধকার গুডাউনে একটা চেয়ারে বসে আছে রকি। বসে আছে বলে ভুল হবে, রকির হাত পা বাঁধা চেয়ারের সাথে, আর সে অজ্ঞান হয়ে আছে। কিছুক্ষণ পর রকির জ্ঞান ফিরল। সে নিজের এই করুণ অবস্থা দেখে চিৎকার করতে লাগলো। এখানে কেউ আছো? আমি জানি না কে বা কারা আমার এই অবস্থা করেছে, তবে আমি একবার মুক্তি পেলে তোদের সবার খেল খতম করে দিব। আমাকে মুক্তি দে। রকের কথায় কোনো রেসপন্স পাওয়া গেল না বাহির থেকে। একটু পর দরজা খুলে একজন কালো হুন্ডি পরা লোক আসলো। অন্ধকার আর হুন্ডি পরায় রকি লোকটার চেহারা দেখতে পারে নাই। কে তুই, আর কি জন্য আমাকে বেঁধে রেখেছিস? তোকে মুক্তি দেওয়ার জন্য। এই বলে লোকটা গোডাউনের লাইট জ্বালিয়ে দিল আর নিজের হুন্ডি সরিয়ে দিল। টিচার তুই? আলমগীর, তুই কিন্তু আমার সাথে খারাপ করছিস, এর ফল অনেক খারাপ হবে। আমি মুচকি একটা হাসি রকির সামনে রাখা চেয়ারে বসলাম আর পাশে রাখা টেবিলে একটা বাক্স রাখলাম।
আমি কোনো ভালো মানুষ না যে তোকে কলেজের কোনো ধরনের হাত থেকে বাঁচিয়েছি। আমি তোকে বাঁচিয়েছি যাতে নিজের হাতে তোর প্রাণ নিতে পারি। তুই আমার কি প্রাণ নিবি রে? তুই কি জানোস যে আমার বসকে? কে তোর বস? আমার বস হলো জোকার কিং, যে এই দেশের মাফিয়া কিং। আর তার বাবা বিগ বসকে খুন করেছে। আর আগামীকাল সে দেশে আসছে। জোকার কিং দেশে আসলেই তোর মৃত্যু তার হাতে হবে। আমি পৈশাচিকভাবে হাসতে শুরু করলাম। আমাকে এভাবে হাসতে দেখে রকিও কিছুটা ঘাবড়ে যায়। কিরে, তুই কি জোকার কিংয়ের নাম শুনে ভাই পাগল হয়ে গেলি নাকি যে এভাবে হাসতেছিস? আমি পাগল হইনি, হবি তো তুই আর তোর বস যখন নিজের মৃত্যুকে একেবারে কাছ থেকে দেখবি। দেখা যাবে কি পাগল হয়। আর আমার বসকে মারার কথা ভুলে যা। যে মাফিয়া কিংকে মারতে পারে তার সামনে তুই তো এখনো বাচ্চা। আমি আবার হাসতে শুরু করলাম। রকি এবারও আমার পৈশাচিক হাসি দেখে ভয় পেয়ে গেল। তো সামনেই বসে আছে এই দেশের একমাত্র মাফিয়া কিং আলমগীর, যাকে তোর বস জোকার কিং কেন আল্লাহ তাআলার আদেশে আজরাইল ছাড়া কেউ মারতে পারবে না। রকি আমার মুখে আমার আসল পরিচয় শুনে থরথর করে কাঁপতে শুরু করলো। তুমি মানে আপনি মাফিয়া কিং? ভাই আমাকে ক্ষমা করে দিন, আমি জানতাম না যে আপনি মাফিয়া কিং। আমি শুধু হেসে যাচ্ছি। টেবিলে রাখা বাক্সটা খুলে একটা প্লাস আর চাকু বের করলাম, সাথে একটা তরল শিশি, এটা টেপ আর একটা বন্দুক বের করলাম। এইগুলো দিয়ে কি করবেন? ভয়ে ভয়ে কথাগুলো বলল রকি। তোর বস জোকার কিংয়ের জন্য উপহার বানাবো। প্রথমে টেপ দিয়ে রকির মুখ আটকে দিলাম যাতে সে চিৎকার দিতে না পারে। তারপর প্লাস দিয়ে রকির ডান হাতের আঙ্গুল থেকে নখ এক টান দিয়ে দিয়ে উঠিয়ে দিলাম। রকি মরণ যন্ত্রণায় চিৎকার দিয়ে উঠল, কিন্তু মুখ আটকে থাকায় কোনো শব্দ হচ্ছে না। একে একে দুই হাতের 10টা আঙ্গুলের সব নখ উঠিয়ে ফেললাম। হাত থেকে কলকল করে রক্ত পড়ছে। তারপর বোতল থেকে তরল চাকুর উপর ফেললাম। চাকু থেকে ধোঁয়া বের হতে লাগলো। চাকু দিয়ে রকির নাক বরাবর এটা টান দিলাম। রকির নাক মারিতে পড়ে গেল। রকি ব্যথায় কুকড়ে উঠল। রকি ডাল সামলাতে না পেরে চেয়ার সহ উল্টে পড়ল। কীরকম লাগছে? তোর এই শরীর হবে জোকার কিংয়ের জন্য। আমি আবারও হাসতে লাগলাম। এবার টেবিল থেকে বন্দুকটা নিয়ে রকির মাথা বরাবর শ্যুট করে দিলাম। রকির শরীর কাঁপাকাঁপি বন্ধ করে দিল। নিতর হয়ে পড়ে এলো গোডাউনের ভিতর। পরের দিন সকালে হংকং থেকে বাংলাদেশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন ল্যান্ড করলো। সেই প্লেন থেকে জোকার কিং বের হলো। জোকার কিং তার লোক নিয়ে গাড়িতে উঠল। ঢাকার রাজপথ দিয়ে জোকার কিংয়ের গাড়ি চলছে। তাদের গাড়িগুলো শাপলা চত্বরের সামনে গিয়ে থেমে গেল। গাড়ি থামালে কেন? স্যার সামনে অনেক ভিড়। জোকার কিং গাড়ি থেকে নেমে সামনে গেল। মানুষের ভিড় ঠেলে এসে সামনে গেল। শাপলা চত্বরে যা দেখলো তা দেখে জোকার কিং এর এক চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। শাপলা চত্বরের উপর রকির বিভৎস মরদেহ ঝুলে আছে। হাতে একটি নখ অবশিষ্ট নেই, মুখে নাক নেই এবং মাথা বরাবর গুলির চিহ্ন। বস, এ হলো রকি, আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ মেম্বার। তাহলে কার এত বড় সাহস যে জোকার কিং এর দলের লোককে নৃশংসভাবে মারলো? হয়তো শহরে নতুন এসেছে। এখানে না, গেস্ট হাউসে চল, সেখানে গিয়ে কথা বলবো। তারপর জোকার কিং তার দলবল নিয়ে তার গেস্ট হাউসে গেল। এই কাজ নতুন গ্যাংয়ের না। আমাকে 2 দিন আগে একজন ফোন দিয়েছিল। সে নিজেকে মাফিয়া কিং আলমগীর বলে ঘোষণা দেয়। কিন্তু এ কি করে সম্ভব বস? আপনি তো নিজের হাতে আলমগীরকে মেরেছেন। হ্যাঁ, তাই তো আমার খটকা লাগছে। যেই এই কাজ করুক না কেন, তার খবর আমার চাই। রকির ইতিহাস ঘেটে দেখ ওর সাথে কারো শত্রুতা আছে কিনা। ইয়েস বস, আমি দেখছি ব্যাপারটা। অন্যদিকে রকের ভয়ঙ্কর মৃত্যুর কথা পুরো কলেজে ছড়িয়ে পড়ল। আজকে কলেজের ব্রেক টাইমে আমি এবং প্রিন্সিপাল স্যার দাবা খেলছিলাম। আমার আর প্রিন্সিপাল স্যারের মধ্যে সম্পর্ক এখন বাবা ছেলের মতো হয়ে গেছে। আলমগীর, তুমি কি জানো আমার মেয়ে মিম তোমাকে ভালোবাসে? হ্যাঁ জানি, আমি তাকে ফিরিয়ে দিয়েছি। আর কেন ফিরিয়েছি তাও আপনি জানেন। জোকার কিংকে মারার পর আমার মেয়ের কথা ভাবা যায় না? স্যার, আমি জীবিত ফিরব কিনা আর কোনো গ্যারান্টি নেই। আমি আপনাকে মিথ্যা প্রতিশ্রুতি কীভাবে দেব? এমন সময় দরজায় কেউ একজন নক করলো। কামিন। মিম ভিতরে ঢুকলো। কোনো কথা বা দরকার ছিল?
মিম আমার দিকে তাকিয়ে দেখে আমি দাবা খেলছি। মিমের দিকে একবার তাকাচ্ছি। মিম তার বাবাকে বলল, বাবা, তুমি কি শুনেছো রকি মারা গেছে? তাও আবার অনেক ভয়ঙ্করভাবে তার মৃত্যু হয়েছে। এই খবর অনেক আগেই শুনেছি। ওর মতো জানোয়ারের এই অবস্থা হওয়া উচিত। এখন যা, আলমগীর সাথে দাওয়া খেলছি। মিম আমার দিকে তাকালো। রকির মৃত্যুর কথা শুনে আমার চেহারার অনুভূতি কোনো পরিবর্তন আসলো না। এ দেখে মিম অগণিক অবাক হলো, কারণ যে রকির জীবন বাঁচানোর জন্য আমি এত কিছু করলাম, সেখানে রকির মৃত্যুর কথা শুনে আমি দুঃখ পেলাম না। মিম প্রিন্সিপালের রুম থেকে বের হয়ে সাবিয়ার সাথে দেখা করলো। সাবিহা, তুমি কি রকির মৃত্যুর কথা শুনেছো? হ্যাঁ শুনেছি। এই নরপশুর মৃত্যুতে আমার থেকে বেশি খুশি কেউ হয়নি। আচ্ছা, তোমার কি মনে হয় আলমগীর রকির মৃত্যুর খবর শুনে কীরকম আচরণ করবে? সেদিন যেভাবে রকিকে বাঁচালো তা থেকেই বোঝা যায় যে রকির মৃত্যুতে স্যার অনেক দুঃখ পাবে। মিম সাবিয়াকে বলল প্রিন্সিপালের রুমে যা হয়েছে। ব্যাপারটা যদি সত্যি হয় তাহলে বিষয়টা অনেক গুরুতর। আমাদের দেখতে হবে ব্যাপারটা। রাতে জোগাড় কিং বসে আছে তার ফার্ম হাউসে, গ্লাসের পর গ্লাস মদ খাচ্ছে। এমন সময় তার মোবাইলে একটা কল আসলো। হ্যালো, হুজ দিস? তোর মৃত্যু। তুই জানিস না যে আমি কি করতে পারি? আমার সামনে আসলে তুই 2 মিনিটও টিকতে পারবি না। রকিকে মেরে এই শহরের উপর থেকে তোর রাজত্ব আমি শেষ করেছি, আর ধীরে ধীরে তোকেও শেষ করে দিব। রকেমের টিমের মাত্র একটা মেম্বার ছিল, তাকে মেরে ভেবে নিস না যে তুই আমাকে মারতে পারবি। আমাকে মারতে হলে তোকে রকের মতো 1000 জনকে মারতে হবে। তোকে মারতে আমার এত কষ্ট করতে হবে না, খুব দ্রুতই তোকে মারবো। এই বলে ফোন কেটে দিলাম। ওইদিকে জোকার কিং রেগে গিয়ে তার মদের গ্লাস ফ্লোরে ছুঁড়ে মারলো। গ্লাস ভাঙার সাথে সাথে আমজাদ প্রবেশ করলো। জোকার কিং আমজাদকে আসতে দেখে রুমের সবাইকে ইশারায় চলে যেতে বলল। 1 মিনিটের মধ্যে পুরো রুম ফাঁকা হয়ে গেল। কিছু জানতে পেরেছিস রকিকে কে মেরেছে, বা রকের সাথে কারো কোনো শত্রুতা ছিল নাকি? বস, আমি জানতে পেরেছি যে রকের সাথে 2 দিন আগে একজন টিচারের মারামারি হয়েছিল। কলেজের একজন নতুন টিচার এসেছে। প্রথম দিন থেকে রকের সাথে শত্রুতায় জড়িয়ে এসেছে সে। তাহলে কালকে সেই টিচারকে মেরে ফেল। কিন্তু সে তো কলেজে থাকে, আর ডাইরেক্ট কলেজে অ্যাটাক করা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। আমি কিছু শুনতে চাই না। আমার দলের সেরা লোকদের নিয়ে কালকে হামলা করবি। আগে ছাত্রছাত্রীরা আর টিচারদের উপর হামলা করবি, যাতে সেই টিচার কোনো সুযোগই না পায়। কালকে কলেজের সবার সামনে সেই টিচারকে খুন করবি, যাতে আর কেউ আমার সাথে পাঙ্গা নিতে না পারে। বস, আপনি এত শিওর কীভাবে হলেন যে এই টিচারই আপনাকে এতদিন ফোন দিয়ে বিরক্ত করছে? আর আমরা তো এটাও সঠিক করে বলতে পারবো না যে সেই নতুন টিচার রকিকেও মেরেছে। আমি জানি না যে টিচারই আমার শত্রু কিনা, কিন্তু সেই টিচারকে মারলে আমার শত্রু নিশ্চয়ই বোঝা যাবে যে আমার সাথে শত্রুতা করার কি পরিণাম হতে পারে। ঠিক আছে বস, আপনি যা বলবেন তাই করব। পরের দিন সকালে আমি রেডি হচ্ছি কলেজে যাওয়ার জন্য। এমন সময় আমার মোবাইলটা বেজে উঠলো। বস, এইমাত্র আমাদের গুপ্তচর থেকে খবর পেয়েছি জোগাড় কিং সন্ধ্যের বসে একটা কলেজে আক্রমণ করবে। সেই কলেজের টিচার নাকি রকিকে মেরেছে। সেই টিচার আর কেউ নয়, আমি। তাহলে বস, আমরা এখনই চলে আসছি সেই কলেজে? না, এখনও সময় হয়নি। তোরা তৈরি থাক সব লোকদের নিয়ে, তোদের খুব দ্রুতই আমার দরকার হবে। বস, আমরা বিগ বসকে বাঁচাতে পারিনি, কিন্তু আপনার জন্য জীবনও ত্যাগ করতে পারি। আমি কল কেটে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। আজ এই কলেজের সবাই এমন কিছু দেখবে যা কেউ দেখেনি আজ পর্যন্ত। আশপাশটা আজ অন্যরকম লাগছে, প্রকৃতিও অনেকটা নীরব। আকাশে মেঘ জমেছে মনে হচ্ছে একটু পরে বৃষ্টি শুরু হয়ে যাবে। আমি আমার নতুন গাড়িটা নিয়ে কলেজে পৌঁছালাম। আশ্চর্যকর বিষয় হচ্ছে কলেজের পুরোটা ফাঁকা। আশেপাশের দোকানপাট সব আধভাঙা অবস্থায় পড়ে আছে। আমার কি কলেজে আসতে তাহলে দেরি হয়ে গেল? আমি গাড়ি পার্ক করে কলেজের মাঠে গেলাম। সেখানে জনশূন্য হয়ে রয়েছে। প্রকৃতির মতো কলেজেও নীরবতা বিরাজ করছে। আমি কলেজ ক্যাম্পাস দিয়ে হাঁটছি, কিন্তু কোনো টিচার বা স্টুডেন্টস দেখতে পাচ্ছি না। আমি প্রিন্সিপালের রুমে গেলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি প্রিন্সিপালের রুমে তালা মারা আছে। আমি টিচার্স রুমে গেলাম, সেখানেও দেখলাম তালা মারা। আজকে সবাই গেল কোথায়? জোকার কিংয়ের লোকেরা আমার আগে এসে সবার কোনো ক্ষতি করে ফেলেনি তো?
আমি কলেজে দোতলায় গেলাম। সেখানে সব ক্লাসরুমে দরজা বাইরে দিয়ে বন্ধ করা আছে। আমি নিচে চলে যাব, তখন আমার কানে কারো চাপাগুলোর আওয়াজ শুনতে পেলাম। আমি দ্রুত সেখানে গেলাম। গিয়ে দেখি ক্লাসরুমের ভিতর থেকে অনেকজনের চাপা গলার আওয়াজ বের হচ্ছে, কিন্তু দরজার বাইরে থেকে তালা বন্ধ করা। আমি আমার পায়ের তলা থেকে লুকোনো মিনিগান বের করলাম। মিনিগানে সাইলেন্সার সবসময় লাগিয়ে রাখি আমি। তালা বরাবর শ্যুট করতেই মট করে তালাটা ভেঙে গেল। আমি দ্রুত দরজা খুলে দেখি সব টিচার্সদের বেঁধে রাখা হয়েছে। সবার মুখের ভিতর রুমাল খুঁজে রাখা হয়েছে, তাই কেউ কথা বলতে পারছে না। আমি আগে প্রিন্সিপালের হাত পায়ের বাঁধন খুললাম, তারপর সবার বাঁধন খুলে ফেললাম। মিম অনেক ভয় পেয়ে গেছে। স্যার, সব স্টুডেন্টসরা কোথায়? সবাই পাশের ক্লাসে আছে। আমি দ্রুত রুম থেকে বের হয়ে গেলাম। পাশের ক্লাসরুমেও তালা মারা আছে, তাই একইভাবে তালা ভেঙে ভিতরে ঢুকলাম। এভাবে সবাইকে বেঁধে রাখা হয়েছে। আমি সবার বাঁধন খুলে দিলাম। সাবি অনেক ভয় পেয়ে আছে। সে আমাকে সবার সামনে জড়িয়ে ধরলো। সাবিয়া, টেনশন করার কোনো দরকার নেই, আমি আছি, কিছুই হবে না, সবাই চলো এখন। আমি সবাইকে নিয়ে নিচতলায় নিচে নিয়ে আসলাম। কলেজের খোলা মাঠে আসতেই দেখি সেখানে আমার জন্য আগে থেকেই জোকার কিংয়ের দলবল সহ তার খাস লোক আমজাদ অপেক্ষা করছে। আমজাদ আমাকে দেখা মাত্রই কয়েক কদম পিছিয়ে চলে গেল। আমজাদ রীতিমতো কাঁপছে। আলমগীর, তুমি এখন বেঁচে আছিস? তুই কি ভেবেছিস তুই আর তোর 2 টাকার জোকার কিং আমাকে মারতে পারবে? সবাই শুধু আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। প্রিন্সিপাল স্যার আগে থেকে জানে যে এরকম পরিস্থিতি সৃষ্টি হবে। স্যার, সবাইকে সুরক্ষিতভাবে এই মাঠ থেকে নিয়ে যান। কিন্তু তোমাকে এখানে রেখে আমি যাব না। মিম, খোদার ইচ্ছা ছাড়া আলমগীরকে কেউ মারতে পারবে না। লাখ লাখ মানুষের দোয়া আছে আলমগীরের উপর, তার কিছুই হবে না। এখন সবাই সেফলি আমার সাথে আসো। সবাই দ্রুত মাঠ ত্যাগ করে ক্লাসরুমে আর টিচার্স রুমে চলে গেল। আমি তাদের রুমের বাইরে থেকে লাগিয়ে দিলাম। আবার ফিরে গেলাম মাঠে। সবাই জানালা দিয়ে বাইরের পরিস্থিতি দেখছে। আলমগীর, তুই একবার বেঁচে গিয়েছিলি ভেবে নিস না যে আবারও বেঁচে যাবে। এই, তোরা সবাই মার ওকে। আমজাদ পিছন থেকে 5 জন গুন্ডা আমার দিকে এগিয়ে আসলো। আমার কাছে আসার আগেই আমি আমার মিনিগান দিয়ে সবার কপাল বরাবর শ্যুট করি। 5 জনের সাথে মাটিতে উল্টিয়ে পড়লো। সবাই শুধু দেখছি ক্লাসের ভিতর থেকে। আমার মিনিগানের বুলেট শেষ, তাই সেটা ছুঁড়ে ফেলে দিলাম। সবাই একসাথে আমার দিকে দৌড়াতে লাগলো। সবার হাতেই বড় পাইপ, হকি স্টিক ইত্যাদি আছে। আমি খালি হাতেই এগোতে লাগলাম। বাবা, এরা তো আলমগীরকে মেলে ফেলবে। আলমগীরের কাছে কোনো অস্ত্র নেই। চিন্তা করিস না মা, বাঘের সামনে যতই নেগড়ে আসুক না কেন, বাঘ একাই সবাইকে মারার ক্ষমতা রাখে। তেমনি আলমগীরের কোনো অস্ত্রের দরকার নাই। আলমগীর একাই 100। সবাই অবাক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে। আমি আমার হাত ব্যবহার করেই সবাইকে কুপকাত করে ফেলছি। এলোপাতারি খুশি আর ফ্লাইং কিকের সামনে কেউ টিকতে পারছে না। একজনের হাত থেকে হকি স্টিক নিয়ে সবাইকে আঘাত করতে লাগলাম, কারো মাথায়, কারো পায়ে, আবার কারো বুকে। সবাই যখন প্রায় কুপকাত, তখন আমজাদ একটা চাপাতি নিয়ে আমার দিকে তেড়ে আসলো। আমজাদ আমাকে আঘাত করার আগেই আমি আমজাদের হাত ধরে ফেললাম। আমি মুচকি হাসি দিয়ে আমজাদকে বললাম, ধন্যবাদ চাপাতিটির জন্য। কথাটা বলেই আমজাদের হাত থেকে চাপাতি নিয়ে আমজাদের বুকে লাথি মারলাম। সে ছিটকে গিয়ে পড়ল। আমি চাপাটি দিয়ে সবাইকে এলোপাতারি কুপাতে লাগলাম। 2 মিনিটের মধ্যেই মাত্রা রণক্ষেত্রে পরিণত হয়ে গেছে। আমি ইতিমধ্যে আমার আগের রূপে ফিরে এসেছি। সবার শরীর থেকে হাত পা আলাদা করে দিতেছি। সবার শরীর থেকে রক্তের বন্যা বইতে লাগলো। রক্তমাখা এই মাঠটাই একদিন আগেও একটা কলেজের মাঠ ছিল। আমার এই ভয়ঙ্কর রূপ দেখে সবাই ভয় পেয়ে গেল। আমজাদও রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিল। আমজাদ বাদে আর কেউ বেঁচে নেই এই যুদ্ধক্ষেত্রে, তাই চাপাতিটা ফেলে দিলাম। কিরে, ভয়ে পালাচ্ছিস কেন? আয়, মার আমাকে। দেখ, আমার কাছে কোনো হাতিয়ার নেই। আমজাদটা লোহার রড নিয়ে আমার দিকে তেড়ে আসলো। আমি নিচু হয়ে আমজাদের বুকে আর পেটে কয়েকটা ঘুষি দিলাম। ফলে তার মুখ থেকে রক্ত বেরোতে লাগলো। আমজাদ হাঁটু গেড়ে আমার পায়ের সামনে বসে পড়লো। হাত থেকে অটোমেটিক হকি স্টিক পড়ে গেল। কিরে, ভুলে গেলি আমি কোথা থেকে ট্রেনিং নিয়েছি? মানুষের শরীরের কোন জায়গায় মারলে মানুষের শরীর সব কোষ কাজ করা বন্ধ করে দেয় তা আমি জানি, আর এটাও তুইও জানিস। আমজাদের মুখে থেকে কোনো কথা বের হচ্ছে না।
আর বের হবেও না। এমন সময় আমজাদের মোবাইলে ফোন বেজে উঠল। আমজাদের মোবাইল বের করে দেখলাম জোকার কিং ফোন করেছে। আমি কল রিসিভ করে লাউড স্পিকারে আমজাদের কানে দিলাম। কি রে, ওই সেই টিচারকে মারতে পারলি? আমি আমজাদের বুকে এটা লাথি মারলাম, ফলে আমজাদের গলা থেকে আওয়াজ বেরোতে লাগলো। বস বাঁচান আমাকে। আমি আমজাদের মাথা বরাবর পা রাখলাম। আমজাদ আর্তনাদ করে কেঁদে দিল। আমি মোবাইল আমার কানে নিলাম। হ্যালো আমজাদ, কি হয়েছে তোর? আমজাদ এখন মৃত্যুর মাঝখানে ঝুলছে। কে তুই? যাকে মারতে পাঠিয়েছিস, আর দিন আমি তোকে ফোন দিয়ে হুমকি দিয়েছি আমি যে তোর মৃত্যু। আমি জানি না তুই কে, কিন্তু আমি তোকে খুঁজে তিলে দিলে মারবো। আমি আলমগীর দ্য মাফিয়া কিং। জোরে চিৎকার দিয়ে পড়লাম। কলেজের সবাই আমার কথা শুনতে পেল। আলমগীর, তুই এখন বেঁচে আছিস? তোকে না পাওয়া পর্যন্ত আমি কিভাবে মরতে পারি? তুই আমার পরিবারের সবার সুখ শান্তি কেড়ে নিয়ে শেষ করে দিয়েছিস। এবার তোকেও শেষ করব। তুই আমাকে মারতে চাস না? আমি অপেক্ষা করছি, আয় তুই। আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, চিন্তা করিস না, তোকে বেশি দিন অপেক্ষা করাবো না, আমি আসছি। ফোন কেটে দিয়ে ছুরি ফেললাম। আমজাদের বুকে আর একটা লাথি দিলাম, ফলে আমজাদের হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দিল। আমজাদ সাথে সাথে মরে গেল। আমি ক্লাসরুম আর টিচার্স রুমের দরজা খুলে দিলাম। সবাই এখানে অনেক ভয় পেয়ে আছে। চিন্তা করার কোনো কারণ নেই। আমি থাকতে এই কলেজের কোনো স্টুডেন্ট বা কোনো টিচারের কিছু হতে দেব না। আলমগীর, আমার মনে হয় এই কলেজে তোমার থাকা উচিত হবে না। এ কি বলছো বাবা? আমি ঠিকই বলছি। আলমগীর যে জায়গায় থাকবে, মৃত্যু তার পিছে পিছে সেখানে যাবে। সবাই ভালো করে কলেজের ক্যাম্পাসটা দেখে নাও। যে কলেজ কয়েক ঘন্টা আগে শান্তশিষ্ট ছিল, সেই কলেজ এখন রক্তে ভেজা। আজকে এরা সবাই আলমগীরকে মারার জন্য এসেছে। কিন্তু স্যার, আজ আলমগীর স্যার না থাকলে আমাদের কেউ বাঁচাতে পারতো না। সাবেকে কিছু বলতে না দিয়ে স্যার আমি বললাম, প্রিন্সিপাল স্যার সত্য কথাই বলেছে। এরা সবাই আমাকে মারার জন্য এসেছে, আর আমি আর চাই না এই কলেজে থাকতে। কারণ আমি আলমগীর, মানেই মৃত্যু। আমি যেখানেই থাকবো সেখানে মৃত্যু কালো ছায়া ঘনিয়ে আসবে। আমার যাওয়ার সময় এসে গেছে। কিন্তু আজকে যা হলো তার এক্সপ্লেনেশন কিভাবে দিবেন? আপনি বলতেছিলেন যে আপনার এক ভয়ঙ্কর অতীত আছে, আমরা সেই অতীত শুনতে চাই। সময় এখনো আসেনি, সময় আসলে ঠিকই জানতে পারবা। সেই সময়টা কখন আসবে আলমগীর? তুমি একটু আগে চিৎকার দিয়ে বলছিলে যে তুমি আলমগীর দা মাফিয়া কিং। তুমি কি সত্যি মাফিয়া কিং? না হলে তোমার কাছে বন্দুক কীভাবে আসলো? তুমি এভাবে হিংস্রতার সাথে এতক্ষণ কিভাবে করলে? আমরা সবই জানতে চাই। সবাই মিমির কথায় সায় দিল। আমি প্রিন্সিপালের দিকে তাকালাম। তিনি মাথা নেড়ে হ্যাঁ বললেন। আমি কিছু বলার আগেই কলেজ ক্যাম্পাসের মাটি কাঁপতে লাগলো। আকাশ হেলিকপ্টারের পাখার শব্দ শুনতে লাগলো। কলেজের গেট দিয়ে পিঁপড়ার মতো গাড়ি আসতে লাগলো। সব BMW অথবা ল্যাম্বরগিনি গাড়ি। গাড়ি থেকে সব দানবের মতো বডি বিল্ডার্স আর্মি বের হতে লাগলো। সবার হাতে হাইটেক গান, কালো কোট, কালো প্যান্ট আর কালো সানগ্লাসে সবাইকে ব্ল্যাক ইন ম্যান ছবির এজেন্টের মতো লাগছে। একজন আমাকে দেখে দৌড়ে আসলো আমার কাছে এসে হাঁটু গেড়ে বসে আমার হাত জোড়ায় চুমো দিল আর তার মাথায় রাখলো। বস, আপনি এতদিন এখানে ছিলেন আর আমরা জানতে পারলাম না। সেদিন দেখা হওয়ার পর আমি দলে গিয়ে সব বিশ্বস্ত লোকদের নিয়ে টিম বানাতে শুরু করি, আর আজকে জানতে পারলাম জোগার কিং এই কলেজে অ্যাটাক করবে। তাই আমরা চলে এসেছি। আর অপেক্ষা করতে পারলাম না বস। বিগ বসের মৃত্যুর প্রতিশোধ নিব আমরা। যারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাদের সবাইকে কুচি কুচি করে কেটে ফেলবো। তোদের চিন্তা করার কোনো দরকার নেই। বিশ্বাসঘাতক আমজাদকে আমি শেষ করে ফেলেছি, আর পরবর্তী টার্গেট জোকার কিং, যাকে মারার সময় এসে গেছে। আলমগীর, হচ্ছেটা কি? আমি সবার দিকে তাকালাম। সবাই আমার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি পিছিয়ে গেলাম। আমি আমার দলের সবার কাছে গেলাম। তারপর পিছনে ফিরে কলেজের সবার উদ্দেশ্যে বললাম, তোমরা জানতে চাও না আমি কে, কি আমার আসল পরিচয়? এই যে দেখতে পাচ্ছ এরা সবাই আমার দুনিয়ায়, আমার পরিবার। আর এখন সবার জানার সময় হয়ে গেছে আমার আসল পরিচয়। কারণ এরপর আমি জীবিত থাকবো কি না তাও জানি না। তাই শোনো সবাই, আমি হলাম এই বাংলাদেশের মাফিয়া কিং। সময়টা 1 বছর আগের। বিদেশ থেকে
গ্র্যাজুয়েশন কমপ্লিট করে দেশে ফিরি। এয়ারপোর্ট থেকে বেরোতে দেখি আমার আব্বু সেলিম খান আর কাকা সোহান খান আমার জন্য অপেক্ষা করছে। আমার আব্বু এই দেশের মাফিয়া কিং ওরফে বিগ বস, যার নামে বড় বড় সন্ত্রাসী দল কেঁপে ওঠে। আমার আব্বু ছিল দয়ার সাগর। গরিবদের জন্য তিনি ছিলেন মাফিয়া কিন্তু অপরাধী, সন্ত্রাসীদের জন্য তিনি ছিলেন আজরাইল। আমার কাকা আব্বুর সাথে থেকে সব কাজে সাহায্য করে। আমার আব্বু এই দেশ সরকারের অনেক সাহায্য করেছে, তাই কোনো আইনি ঝামেলায় তিনি পড়েন না। আরে আমার ছেলে, আমার চোখের মণি, আমার খোকা, তুই এসে গেছিস? আব্বু, আমি এখনও ছোট আছি যে তুমি আমাকে এইসব নামে ডাকছো? আরে আলমগীর, বাবার জন্য তার সব সন্তান এক থাকে। এখন বল, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন কি এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি গাড়িতে উঠবে? হ্যাঁ ওর, তুই এই দেশের মাফিয়া কিং ওরফে বিগ বসের ছেলে, তুই কেন দাঁড়িয়ে থাকবি? চল। আমি গাড়িতে উঠলাম। গাড়ি আমজাদ চালাচ্ছে, তার পাশে কাকা বসেছে আর আমি পিছনে বসেছি। আমার পাশে আমার বন্ধু বসেছে। আমজাদ আমার আব্বুর খাস লোক আর অনেক বিশ্বস্ত। আমাদের বাড়ির পিছনেও আরও 5টা গাড়ি আসছিল, সেগুলোতেও তাদের বডিগার্ড ছিল। বিদেশ তো লাইফ কিরকম কাটছিল? ভালোই কাটবে অবশ্যই, একজন মাফিয়া কিংয়ের ছেলে বলে কথা। কত গুন্ডা আমার উপর অ্যাটাক করে, অসংখ্যবার আমি মরতে মরতে বেঁচেছি। আমার কথায় আব্বু মাথা নিচু করে চুপ হয়ে গেল। আমার কথায় আব্বু কষ্ট পেয়েছে বুঝলাম। আসলে আমাকে এইসব ঝামেলা থেকে দূরে রাখতেই আব্বু আমাকে বিদেশে পাঠিয়ে দিয়েছিল। আরে আব্বু, আমি তো মজা করছিলাম। আমাকে কে মারার চেষ্টা করবে আব্বু? কেউ তো সেখানে জানেই না যে আমি কে কিংবা আমার আসল পরিচয় কি। আব্বু মাথা উঁচু করিয়ে হাসি মুখে আমার দিকে তাকালো। আমাকে কষ্ট দিতে তোর ভালো লাগে, তাই না? ভাইজান, আলমগীর বড় হয়েছে। আমার মনে হয় আলমগীরকে এখন বিয়ে দিতে হয়, তাহলে আর কাউকে কষ্ট দিতে পারবে না। কাকা, আমি আসতে না আসতেই তুমি আমার বিয়ে নিয়ে পড়লে? তোর কাকা তো ঠিকই বলেছে, তুই এখন বড় হয়েছিস, তোর পড়ালেখাও শেষ, এখন বিয়ে করবি না তো কি করবি? আগে কোনো চাকরি পেয়ে নেই, তারপর এসব ভাববো। আমার এত সম্পত্তি থাকতে তোর বা চাকরি করার প্রয়োজন কেন হয়? আরে ভাইজান, তুমি আলমগীরকে কি চিনো না? আলমগীর নিজের ইনকাম দিয়েই তার বউ বাচ্চাকে খাওয়াবে। আমাদের কথা বলতে বলতে বাড়িতে চলে আসলাম। আমাদের বাড়িটা অনেক বড়। আমার দাদা ছিল জমিদার, তাই তার বাড়িতেই আমরা থাকি। আমাদের বাড়িতে দোতলা। আমাদের জয়েন্ট ফ্যামিলি। আমাদের বাড়িতে আমার আব্বু, আমার কাকা আর মামা ইত্যাদি সবার পরিবার থাকে। আমি গাড়ি থেকে নামতেই সবাই আমার কাছে ছুটে আসলো। সোহেল কাকার ছেলে মেয়েরা আমার দিকে দৌড়ে আসলো। আরে এত হইচই করা কিছু হয়নি, সবার জন্য চকলেট আর খেলনা নিয়ে এসেছি। আরে আলমগীরকে ভিতরে তো আসতে দে, তারপর যা দেওয়ার নিস। আরে আমার ছেলেটা কত শুকিয়ে কাঠ হয়ে গেছে বিদেশ থাকতে থাকতে। এমন সময় পিছন থেকে মেয়েলি গলায় আওয়াজ আসলো। ফুপু, তোমার ছেলে বিদেশে থাকতে থাকতে একটা গন্ডার হয়েছে, দেখছো? তার শরীর একেবারে গন্ডারের মতো দেখতে, আর তুমি কিনা বলছো যে সে শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমি পিছনে তাকিয়ে দেখি একটা ফুরফুরির মতো দেখতে মেয়ে কথাটি পড়লো। প্রথম দেখাতেই ঘায়েল হয়ে গেলাম। আমি আম্মুকে ইশারায় জিজ্ঞেস করলাম, এ কে? কিরে, চিনতে পারলি না কে? না তো, আমি চিনতে পারছি না। ওকে? কেউ এই হাদারামকে বলবে না যে আমি কে, নিজেই বুঝে নিক যে আমি কে। আমি মেয়েটার সাথে গিয়ে তাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে নিলাম। মামি, আমাকে হাদারাম বলার সাহস একমাত্র তোমার শাকচুন্নি মেয়েরই সাহস হয়েছে। এই তো চিনতে পেরেছে। আম্মু, তুমিও তাহলে এই হাদারামের সাথে তাল মিলিয়ে আমাকে শাকচুন্নি বললা? যার সাথে তাই বলেছি। দেশে কত বছর পর আসলাম, ভেবেছিলাম তুই সুন্দরী হয়ে গেছিস, কিন্তু না, তুই এখন শাকচুন্নি হয়ে পেতনির মধ্যে রয়ে গেলি। আমি তোকে ছাড়বো না, গন্ডারের বাচ্চা, তেলা পোকার ডিম। এই বলে প্রিয়া আমাকে তাড়া করলো। আমিও দৌড়াতে লাগলাম। আমাকে পাই কে আর? যতই হোক প্রিয়া একজন মেয়ে হয়ে আমার সাথে দৌড়ে পারবে না। আমি আমার ব্যাগ নিয়ে আমার রুমে চলে গেলাম। প্রিয়া হার মেনে নিল আমার রুম দোতলায়। আমি ব্যাগটা কাঁধে করে বিছানায় রেখে ব্যাগ থেকে টাওয়াল বের করে বাথরুমে চলে গেলাম। আমি গোসল করে নিলাম। গোসল শেষ করে বের হয়ে আমি শকড, কারণ আমার রুমে প্রিয়া আগে থেকেই বিছানায় বসেছিল। লজ্জার ব্যাপারটা হলো যে আমি শুধু একটা টাওয়াল পরে আছি
আমাকে দেখে প্রিয়া অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। আমি যে কি লজ্জায় পড়ে গেলাম আমার শার্ট প্যান্ট প্রিয়ার সামনে, তাই আমি প্রিয়ার সামনে যেতে পারছি না। তুই এখানে কি করিস? আমি এসেছিলাম তোকে ডিনারের জন্য ডাকতে, এসে দেখি তুই বাথরুমে, তাই অপেক্ষা করছিলাম। আমাকে ডাক দেওয়া হয়ে গেলে এখন যা, আমি আসছি। প্রিয়া দরজার কাছে গিয়ে আবার দাঁড়িয়ে পড়লো, আমার দিকে ঘুরে বলল, যাই বলিস, বিদেশ গিয়ে একেবারে গন্ডারের মতো শরীর বানিয়েছিস, একেবারে জিম করা সিক্স প্যাকওয়ালা বডি। তোর প্যাক বন্ধ হলে এখন যা আমার রুমের থেকে। প্রিয়া আমার রুম থেকে চলে গেল। আমি ব্যাগ থেকে শার্ট প্যান্ট বের করে পরে নিলাম। আমি খেতে চলে গেলাম। আমি নিজে এসে দেখি সবাই আমার জন্য অপেক্ষা করছে। সবাই আমার জন্য সিট রেখে দিয়েছে আগে থেকেই। আমি বসে পড়লাম। আমার বিপরীতের দিকে প্রিয়া বসে আছে, আমার দিকে একবারও তাকাচ্ছে না। আমি খেতে শুরু করলাম। খাবারের প্রথম লোকমা খেতেই আমি অবাক হয়ে গেলাম। বাহ, আজকের খাবারটা সত্যি সুস্বাদু হয়েছে। আম্মু, আমি এই খাবারের স্বাদ এত বছরের বিদেশে গিয়েও মিস করেছি। আজ কতদিন পর তোমার হাতের রান্না খেলাম। কিন্তু আজকে তো আমি রান্না করিনি, সব রান্না প্রিয়া করেছে। তোর আসার কথা শুনে আজকে সকাল থেকে রান্নাঘরে গিয়ে তোর সব প্রিয় খাবার রান্না করেছে। ও আখতু, ওই শাকচুনির রান্না করা খাবার খাচ্ছিলাম আমি। আমার ভাবতেই ভয় লাগছে। এই শাকচুনি তুই কবে থেকে রান্না করা শিখেছিস? তা আবার এত খারাপ রান্না? আমার কথা শুনে প্রিয়া অনেক কষ্ট পেল। প্রিয়া কিছু না খেয়েই নিজের রুমে চলে গেল। তোর এভাবে প্রিয়ার সাথে কথা বলা ঠিক হয়নি। তুই কি জানিস প্রিয়ার নিজের রান্নার স্কুল আছে? আরে আলমগীর তো প্রিয়ার সাথে মজা করছিল, এইরকম মজা দুজনের সাথে ছোটোবেলা থেকেই করে আসে। কিন্তু আজকেরটা কিন্তু বেশি হয়ে গেছে। আলমগীর, প্রিয়া আজকে অনেক ভালোবেসে তোর জন্য রান্না করেছে, কিন্তু তুই এটা ঠিক করিস নাই। হয়েছে, সব আমার ভুল। এখন আমি গিয়েই মহারানীর অভিমান ভাঙাবো। দাও আমাকে প্রিয়ার খাবার দাও। আমি প্রিয়ার খাবার নিয়ে প্রিয়ার রুমে গেলাম। দরজায় নক করলাম কয়েকবার, কিন্তু কোনো রেসপন্স পেলাম না। দরজা খোলা আছে তাই ভিতরে ঢুকে গেলাম। ভিতরে গিয়ে দেখি প্রিয়া বালিশের ভিতর মুখ লুকিয়ে শুয়ে আছে। আমি প্রিয়ার এই সব জানি। প্রিয়ার যখন কারো উপর বেশি রাগ বা অভিমান হয় তখন প্রিয়া এভাবে বালিশের ভিতর মুখ লুকিয়ে শুয়ে থাকে। প্রিয়া, আই এম সরি, আমি ক্ষমা চাচ্ছি তোর কাছে। তোর সাথে আমি মজা করছিলাম। সত্যি বলতে আজ অনেক বছর পর এত সুস্বাদু খাবার আমার স্বাদ পেয়েছি। তোকে ধন্যবাদ দিলাম। আর এই দেখ, আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি। প্রিয়া কোনো কথাই বলছে না। বুঝে গেলাম এভাবে কাজ হবে না। আমি খাবারটা টেবিলে রেখে প্রিয়াকে করে নিলাম। প্রিয়া হাত পা ছুটছে আমার থেকে বাঁচার জন্য। এই গন্ডারে বাচ্চা, তেরো পোকার ডিম, আমাকে ছাড়। ঠিক আছে, ছেড়ে দিলাম। এই বলেই প্রিয়াকে বিছানার উপর ছড়িয়ে ফেললাম। রাগ ভাঙলে খেয়ে নে। না, আমি খাবো না। দেখ, তোর জন্য আমি কিন্তু এখনও খাইনি। তুই যদি না খাস তাহলে আমিও খাবো না। কি, তুইও খাসনি? কিন্তু কেন? তুই খাবি না অথচ আমি খাবো, এটা তুই ভাবলি কি করে? আইসে দরদ দেখাইতে, আর ঢং করতে হবে না, আমাকে খাইয়ে দে। আমি প্রিয়াকে খাইয়ে দিচ্ছি নিজের হাতে। শুধু তুই খাবি আর আমাকে কি খাইয়ে দিবে? ঠিক আছে, খাইয়ে দিচ্ছি। প্রিয়াও আমাকে খাইয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর আমি প্রিয়ার হাতে কামড় বসিয়ে দিলাম। কুত্তা, গরু, রামছাগর, তুই তো আজকে শেষ। এই বলে প্রিয়া আমাকে মারতে আসলো, কিন্তু আমি প্রিয়া দুই হাত ধরে প্রিয়াকে দেয়ালের সাথে চেপে ধরলাম। প্রিয়ার চুল তার মুখের সামনেই এসে পড়েছে। আমি প্রিয়ার মুখে ফু দিয়ে তার চুলগুলো সরিয়ে দিলাম। প্রিয়াও ছটফটানো বন্ধ করে দিল। আমি প্রিয়ার ঠোঁটের দিকে আমার মুখ এগিয়ে দিলাম। প্রিয়া তার চোখ বন্ধ করে দিল। প্রিয়ার ঠোঁটটা কাঁপা শুরু করলো। আমি প্রিয়ার হাত ছেড়ে দিলাম, কিন্তু প্রিয়ার ওই দিকে কোনো নজর নেই। অনেকক্ষণ হয়ে গেল প্রিয়া কারো উপস্থিতি টের না পেয়ে চোখ খুললো। প্রিয়ার চোখ খুলে দেখে আমি রুমে নেই। প্রিয়া যেন হাফ ছেড়ে বাঁচলো, কিন্তু আমার আচরণে প্রিয়ার একটুও খারাপ লাগেনি, কারণ প্রিয়া আমাকে অনেক আগে থেকেই ভালোবাসে। আর অন্যদিকে আমি নিজের রুমে গিয়ে আমার ব্যাগ খুললাম। সেখান থেকে একটা ডায়মন্ডের রিং বের করলাম। সেই রিংয়ে লাভ আকারে ডায়মন্ড বসানো আছে, আর তার উপরে লেখা আছে পি। প্রিয়া, আমি তোকে অনেক ভালোবাসি। তোকে আমার মনের কথা বলতেই গ্রাজুয়েশন শেষ হতে না হতেই আমি দেশে ফিরে আসি। তুই শুধু আমার, আর কারো না। কথাটি মনে মনে বললাম। মনে মনে কথাগুলো ভাবছিলাম, এমন সময় ও দরজায় কারো নক করার আওয়াজ পেলাম। আমি দরজার দিকে তাকিয়ে দেখি দরজা খোলা আছে আর প্রিয়া দাঁড়িয়ে আছে। আমি দ্রুত রিং পকেটে ঢুকিয়ে ফেললাম। তুই এত রাতে আমার ঘরে কি করিস? তার আগে বল, তুই আমাকে দেখে কি লুকাইলি? তা আমি তোকে কেন বলবো?
আর একটু আগের ঘটনার জন্য সরি, আমার সেরকম মতলব ছিল না। আমি সেই ব্যাপারে কথা বলতে আসিনি, আর তাছাড়া ব্যাপারটা আমার কাছে ভালোই লেগেছে। কি তোর ভালো লেগেছে মানে কি? কিছু না, তুই আগে বল কি লোকাইলি আমাকে দেখে। আমার তো মনে হলো ডায়মন্ড রিং কার জন্য এনেছিস? গার্লফ্রেন্ডের জন্য? প্রিয়ার চোখে ছলছল করছিল। প্রিয়া আমার থেকে উত্তরটা জানতে চাইছে। তেমনই ভেবে নে, আমার ভালোবাসার মানুষের জন্যই নিয়ে এসেছি, আর এটা তোকে তখনই দিব যখন আমি তোকে আমার ভালোবাসার কথা জানাবো। প্রিয়া আমার কথা শুনে ভিতর থেকে অনেক ভেঙে পড়লো। সে কিছু না বলেই আমার রুম থেকে চলে গেল। প্রিয়া নিজের রুমে গিয়ে কাঁদতে কাঁদতে আবার বালিশের ভিতর নিজের মুখ লুকিয়ে শুয়ে পড়ল। ইস, প্রিয়া আমাকে হাজারাম বলে ঠিক কাজ করে। এত বড় সুযোগ কীভাবে আমি আমার হাতছাড়া করতে পারলাম? এখন প্রিয়াকে প্রপোজ করে ফেলতাম, সমস্যা নাই। কালকে সকালে সময় নষ্ট না করে প্রিয়াকে প্রপোজ করে ফেলবো। পরের দিন সকালে অনেক হই হুল্লোড়, আমার ঘুম ভেঙে গেল। আমি ঘড়িতে দেখলাম মাত্র 7টা বাজে। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। নিচে গিয়ে দেখি বাইরে ডেকোরেশনের লোকেরা সাজাচ্ছে। আমি ডাইনিংয়ের সোফায় বসলাম। সবাই একসাথে চা খাচ্ছে, কিন্তু প্রিয়াকে দেখতে পেলাম না। আমাকে দেখেই মামি এক কাপ চা এগিয়ে দিল। আজকে সকাল সকাল বাড়ি কেন সাজানো হচ্ছে? কারো বিয়ে নাকি? কথাটা বলেই আমি চায়ের কাপে চুমুক দিলাম। হ্যাঁ, আজকে প্রিয়াকে পাত্রপক্ষ দেখতে আইছে। আমি সাথে সাথে কাশতে শুরু করলাম। দেখতে আসছে মানে কি? দেখতে আসছে মানে বিয়ের জন্য দেখতে আইছে। প্রিয়া কি রাজি এই বিয়েতে? এতদিন তো ছিল না, আমাদের বলছিল সঠিক সময় আসলে নিজে বিয়ের কথা বলবে। গতকাল রাতে হঠাৎ আমার কাছে এসে বলে যে সে নাকি বিয়েতে রাজি। তাই আজকে সবাই উঠে পড়ে লেগেছে পাত্রপক্ষে যাতে কোনো দিক দিয়ে সমানহানি না হয়। আমি সাথে সাথে প্রিয়ার রুমে গেলাম। নকলা করে ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকতেই দেখলাম প্রিয়া মাত্র গোসল করে বের হয়েছে। শরীরে এখনও টাওয়াল পেঁচানো, শরীর থেকে এখনও পানি ফোটা পড়ছে। আলমগীর, তুই এখানে কি করছিস? একটা মেয়ের রুমে আসতে হলে যে নক করে আসতে হয়, এটা জানিস না? আমি প্রিয়ার কথার কোনো উত্তর না দিয়ে প্রিয়ার হাত চেপে ধরে দেওয়ালের সাথে মিশিয়ে দিলাম। তোরা তো কিসের দিমাগ? তুই হঠাৎ বিয়েতে কেমন রাজি হলি? আমি জানি না, কিন্তু তুই এই বিয়েতে কিছুতেই করবি না। তুই এক্ষুনি সবাইকে বলবি যে তুই এই বিয়ে করতে পারবি না। দেখ আলমগীর, আমার হাতে ব্যথা লাগছে, আর আমি কেনই বা আমার বিয়ে আমি নিজে ভাঙবো? আর তুই বা কে হোস আমাকে আমার বিয়ে ভাঙার কথা বলার? আমি প্রিয়ার হাত ছেড়ে দিলাম। আমি কোনো কথা না বলে প্রিয়ার দিকে তাকিয়ে আছি। এক ঘোরের মধ্যে চলে গেছি আমি। প্রিয়ার ঘাড়ে কিস করলাম। আমার কিসে প্রিয়ার শরীর কেঁপে উঠল। প্রিয়া আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, কিন্তু আমার শাড়ির বোতামে বেঁধে প্রিয়ার টাওয়াল খুলে গেল। আমি সাথে সাথে নিজের মুখ ঘুরিয়ে নিলাম। প্রিয়া নিজের শরীর জামা দিয়ে ঢেকে ফেলল। আমি কিছু চাই না, তুই এই বিয়ে করবি না। এই বিয়ে করলে আমি কি করব তা তো ধারণার বাইরে। কথাটা বলেই আমি রুম থেকে বের হয়ে গেলাম। প্রিয়া সেখানেই কান্না করতে থাকলো। আমি তো বিয়ে করতে চাইনি রে আলমগীর, তোর ওপর অভিমান করেই বিয়েটা করছি। আমি যে তোকে অনেক ভালোবাসি রে, তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। গন্তব্যহীনভাবে গাড়ি চালাচ্ছি। হঠাৎ গাড়ির সামনে একটা বাচ্চা চলে আসলো। আমি সাথে সাথেই গাড়ি ব্রেক করি, ফলে বাচ্চাটার কিছুই হয় না। আমি গাড়ি থেকে নেমে বাচ্চাটার কাছে গেলাম। বয়স 2-3 বছর হবে। বাচ্চাটার মা বাবা এই ঘটনাটা দেখে দৌড়ে এলো। নিজেদের বাচ্চা দেখে রাখতে পারে না, যদি কিছু হয়ে যেত তাহলে ড্রাইভার কে নিত? আপনি বিগ বসের ছিলেন না? কিন্তু আপনি কীভাবে জানলেন? আমার নাম রাহুল, আমি বিগ বসের আন্ডারে কাজ করি। গতকাল আমিও আপনাদের সাথে এয়ারপোর্টে ছিলাম, কিন্তু আমি পিছনের গাড়িতে থাকাই আপনি আমাকে খেয়াল করেননি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জায়গায় অন্য কেউ থাকলেই আমার বাচ্চাটাকে পিছিয়ে রেখে চলে যেত। বাচ্চা মানার মালিক আল্লাহ, আমি শুধু মাধ্যম হিসেবে কাজ করছি। আমি আবার গাড়িতে উঠে পড়লাম। একটা পুকুর পাড়ে এসে গাড়িটা থামালাম। গাড়ি থেকে নেমে পুকুর পাড়ে গিয়ে বসে পড়লাম। ছোটবেলায় আমি আর প্রিয়া কত খেলেছি এই জায়গায়। আমাদের অসংখ্য মূল্যবান স্মৃতি এই জায়গায় রয়েছে। পকেট থেকে ডায়মন্ডের রিংটা বের করলাম। ডায়মন্ডের রিংটা নাড়িয়ে চাড়িয়ে দেখছি। কত না ভালোবেসে এই আংটিটা নিয়ে এসেছিলাম, কিন্তু সবই বেঁধে গেল। আমি সেই আংটিটা পুকুরের পানিতে ছুঁড়ে ফেলবো। সেই সময় আর ফোন বেজে উঠলো। আমি ফোন বের করে দেখি প্রিয়া ফোন করেছে। কেন ফোন দিয়েছিস? তোর বিয়ের কথা পাকা হবে আজকে, তোর তো খুশি থাকার কথা আজকে। ফোন রাখ। তুই কোথায় এখন? বাসার সবাই টেনশন করছে। আমি কোথায় তা জেনে তোর লাভ কি? তুই তোর বিয়ে নিয়ে পড়ে থাক। আমার পাত্রপক্ষ এসে পড়েছে আলমগীর। তুই যদি চাস আমার বিয়ে না হোক, তাহলে তুই এখনই ফিরে আয়, না হলে আমি এখনই বিয়ে করে ফেলবো।
আমি ফোন কেটে দিলাম। তারপর গাড়িতে উঠে আবার বাসার দিকে রওনা দিলাম। বাড়ির সামনে পৌঁছাতেই কয়েকটা গাড়ি দেখতে পেলাম, মনে হয় পাত্রপক্ষের গাড়ি। আমি ভিতরে ঢুকতে দেখি পাত্রপক্ষরা সবাই এসে পড়েছে। প্রিয়াও সুন্দর করে এসেছে, তাদের সামনে গিয়ে বসেছে। সবাই অনেক আনন্দই আছে। তুই কোথায় গিয়েছিলি? পাত্রপক্ষের সবাই এসে পড়েছে, সবাই খুব খুশি, তোর জন্য অপেক্ষা করছিলাম। আমি সবার উদ্দেশ্যে কিছু বলতে চাই। প্রিয়া আমার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হয়েছে আলমগীর, কোনো সমস্যা হয়েছে কি? সব বলবো কাকা, তার আগে প্রিয়া তুই উঠে আমার সামনে দাঁড়া। কি হয়েছে আলমগীর? মামি সবাই জানতে পারবে আস্তে আস্তে। প্রিয়া আমার কথা কানে ঢুকেনি তোর? প্রিয়া পাত্রপক্ষের মাঝখান থেকে উঠে আমার সামনে এসে দাঁড়ালো। আমি এক হাঁটু গেড়ে বসে আমার পকেট থেকে টাইম রেটিংটা বের করে প্রিয়ার দিকে এগিয়ে দিলাম। সবাই শুধু আমার কাণ্ড দেখছে। তোকে ছোটোবেলা থেকেই অনেক ভালোবাসি, সত্যি বলছি অনেক ভালোবাসি। বিদেশে থাকাকালীন তুই ফোন দিয়ে জিজ্ঞাসা করেছিলি যে তোর কথা কি আমার মনে পড়ে কি না। আরে পাগলি, মনে করা হয় তাকে যাকে কেউ ভুলে যায়, কিন্তু তুই তো আমার হৃদয়ের কিনারায় বসে আছিস সেই ছোটোবেলা থেকে। আমরা একসাথে থাকলে মারামারি করব, ঝগড়াঝাটি করব। আলাদা থেকে ঝগড়া করার থেকে একসাথে থেকে ঝগড়া করি। তুই কি হবি আমার জীবন চলার সাথী? তুই কি হবি আমার বুড়ো বয়সের লাঠি? তুই কি হবি আমার ভালো থাকার একমাত্র কারণ? তুই কি হবি আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন? যদি রাজি হোস তাহলে হাত দে, আংটি পরিয়ে দিব। আর যদি না হলে চিন্তা করিস না, এই আংটির জন্য হাতের অভাব হবে না। তবে আমার মনে শুধু তোরই বসবাস। সবাই আমার প্রপোজ করার স্টাইল দেখে ভেবাচাকা খেয়ে গেল। পাত্রপক্ষ তো চোখ দিয়ে আমাকে গিয়ে লেখাচ্ছে। আমি আর প্রিয়া একে অপরের দিকে তাকিয়ে আছি। সবাই যখন আমাকে জিজ্ঞাসা করবে এসবের মানে কি, তখনই প্রিয়া তার হাত বাড়িয়ে দিল আমার দিকে। আমি খুশি মনে প্রিয়াকে আংটিটা পরিয়ে দিলাম। এসবের মানে কি সেলিম খান? আরে এখনো মানে বোঝেননি? আমার মেয়ের বিয়ে আমার ভাগ্নের সাথেই হবে। আপনারা যে রাস্তা দিয়ে এসেছেন সেই রাস্তা দিয়ে চলে যান। পাত্রপক্ষরা নিরাশ হয়ে চলে গেল। আমি আর প্রিয়া পাশাপাশি বসে আছি, আর ফ্যামিলির সবাই আমাদের ঘিরে দাঁড়িয়ে আছে। এইসবের মানে কি আলমগীর? আপা, তুমি এখনো ওদের মন বোঝোনি? এরা এক অপরকে ভালোবাসে। আমার মতে এদের বিয়ে খুব শীঘ্রই দেওয়া হোক। কিন্তু এ কি করে সম্ভব রফিক? আর কোনো কথা হবে না, আগামী শুক্রবার আমার ছেলের সাথে প্রিয়ার বিয়ে হবে। তারপর সবাই আমার বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেল। আমি আর প্রিয়াও নিজের জীবনের একসাথে কাটানোর কথা ভাবছিলাম, নিজেদের ভবিষ্যতের কথা ভাবছিলাম, একে অপরের সাথে কীভাবে থাকবো তার স্বপ্ন দেখছিলাম। কিন্তু এক বড় হাওয়া আমাদের সেই স্বপ্নটাকে ভেঙে ঘুরে ঘুরে করে দিল। বুধবার রাতে আমি আব্বুর সাথে শহরের বাইরে গ্রামে যাই। মূলত আমাদের দূরের আত্মীয়দের নিমন্ত্রণ করতে সেখানে যাওয়া। আমাদের সাথে ছিল আমার কাকা আমজাদ, আরও 2 গাড়ি ভর্তি বডিগার্ড। সবাইকে নিমন্ত্রণ করে বাড়িতে ফিরছিলাম। তখন প্রায় মাঝরাত। আমাদের শহর আর গ্রামের মাঝে একটা বিরাট জঙ্গল। আমাদের গাড়ি সেই অন্ধকার জঙ্গলের রাস্তা দিয়ে আলোকিত করে চলছিল। কিন্তু হঠাৎ আমাদের গাড়ির সামনে একটা গাছ ভেঙে পড়লো। গাড়ি থেকে আমার কাকা নামলো। গাছের সাথে গিয়ে দেখলো গাছ ভাঙেনি, বরং কাটা হয়েছে। এদিকে কাকা চিৎকার করে বলল, কেউ গাড়ি থেকে নামবে না। কথাটি বলার সাথে সাথেই একটা বুলেট কাকার মাথার এফর পর হয়ে গেল। আমাদের সামনে আমার কাকার নিথর দেহটা পড়ে গেল মাটিতে। আব্বু এই দৃশ্য দেখে গাড়ি থেকে দ্রুত নামতে লাগলো, কিন্তু আমি আব্বুকে বাধা দিলাম। আব্বু, বাইরে বিপদ আছে, তুমি থাকো, আমি দেখে আসি। আমার মনে হয় এই অ্যাটাক জোকার কিং করেছে। এই জোকার কিংটা কে আবার? জোকার কিং হলো এই দেশের সবচেয়ে বড় শত্রু, আর এই জন্য তোমার বাবারও অনেক বড় শত্রু। আমি জোকার কিংকে ছাড়বো না। আব্বু চিৎকার দিয়ে কথাটি পড়লো, কিন্তু সাথে সাথে গাড়ির কাজ ভেঙে আরেকটা বুলেট আমার আব্বুর মাথার খুলে উড়ে চলে গেল। আমি শুধু চোখ দিয়ে এই ঘটনাটা দেখলাম। আমার পুরো শরীর যেন জমে গেল। আমার মুখ থেকে স্পষ্ট কণ্ঠ বের হলো, আব্বু। একে একে আমার 2 জন আপনজন মারা গেল আমার চোখের সামনে। আমি এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেলাম। আমাদের পিছনে 2টা গাড়ি থেকে সব বডিগার্ডরা নেমে আসলো, আর আমাদের গাড়িটাকে চারদিক থেকে ঘিরে ফেললো, যাতে আর কোনো ঝামেলা না হয় বা হামলা না হয়। আমার আব্বুর নিথর শরীর আমার কোলে পড়ে গেছে। আমার চোখ থেকে অনবরত পানি পড়ছে। এমন সময় অনেকগুলো গাড়ির হর্ন শুনতে পেলাম। আমাদের সবাইকে অনেকগুলো গাড়ি ঘিরে ফেলেছে। গাড়ি থেকে অনেকগুলো লোক নামলো, আর আমাদের সামনে এসে দাঁড়ালো একজন লোক, যার হাতে শটগান ছিল। আলমগীর, এ হলো জাভেদ, জোকার কিং এর ছেলে। এই জাভেদই তোমার কাকার আব্বুকে মেরেছে। আমার মাথায় রাগ উঠে গেল। বাইরে আমাদের দলের লোক আর জোকার কিংয়ে লোকদের মাঝে যুদ্ধ হচ্ছে। জোকার কিংয়ের টিমের লোকজন অনেক বেশি।
তাই আমাদের লোকেরা হিমশিম খাচ্ছে জোকার কিংয়ের লোকদের মারতে। আমি গাড়ি থেকে বের হয়ে গেলাম। আমার চোখের সামনে আমার দলের লোকদের মারতে দেখে আমার ভিতর হিংস্রতা জেগে গেল। আমার পায়ের সামনে আমাদের দলের একজন লোক আহত হয়ে পড়ে গেল। আমি সেই আহত লোকটার হাত থেকে এই বন্দুকটা নিজের হাতে নিলাম। আমার বিবেক বারবার আমাকে বলছে সবাইকে মেরে ফেলতে। আমার আব্বু আর কাকার মৃত্যুর প্রতিশোধ আমাকে নিতে হবে। এই কথাটাই আমার মাথার বারবার ঘুরছে। আমি দৌড় দিয়ে মাটিতে স্লিপ কেটে বন্দুক দিয়ে সবাইকে শ্যুট করতে লাগলাম। আমার সামনে যতজন ছিল সবার নিথর শরীরে আমার সামনে পড়ে আছে। আমার আচমকা হামলাতেই সবাই ভেড়া জায়গা খেয়ে গেল। যারা আমার বাবার বিশ্বস্ত লোক তারা কাকা বা বাবার ডেড বডিকে নিয়ে পিছনে চলে যাও। এই শয়তানগুলোকে শাস্তি না দিলে আমাদের শান্তি হবে না। চিন্তা করবেন না, এদের মধ্যে কেউ বেঁচে ফিরতে পারবে না। এবার আমি শত্রুদের উদ্দেশ্য করে বললাম, যারা আমাকে বা আমার বাবাকে মারতে এখানে এসেছে তারা সবাই আমার সামনে এসো। আমার দলের সবাই কাকার লাশ আর বাবার লাশকে নিয়ে পিছনে গেল। আর জোকারকিংয়ের সব লোকেরা হাতে অস্ত্র নিয়ে আমার থেকে কয়েক হাত ধরে সামনে দাঁড়ালো। তাদের সামনে জোকারকিংয়ের ছেলে জাভেদ শটগান কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। তোর বাবার কাকার সাথে তোর লাশটা যাবে এখান থেকে। আমার মৃত আব্বুর কসম, এখান থেকে তোরা কেউ বেঁচে ফিরতে পারবি না। একথা বলেই আমি তাদের দিকে দৌড়ে এগোতে লাগলাম। জাভেদ আমার দিকে তাক করে শ্যুট করলো, কিন্তু আমি সরে গেলাম। মাটিতে পড়ে থাকা একটা চাপাতি হাতে নিলাম। তারপর চাপাতির গলা বরাবর বসিয়ে দিলাম চাপাতিটা। জাভেদের গলা দিয়ে রক্তের বন্যা বের হতে লাগলো। জাভেদের শটগানে যতগুলো বুলেট ছিল তা দিয়ে জোকারকিংয়ের লোকদের মারতে লাগলাম। বুলেট শেষ হওয়ার পর হাত দিয়ে মারামারি শুরু করে দিলাম। আমার সামনে কতজন ছিল তা আমি চাই না, আমি বাঁচবো কি না তাও চাই না। আমার মনে শুধু এখন প্রতিশোধ নেওয়ার আগুন জ্বলছে। আর এই আগুন তখনই মিটবে যখন আমি এদের সবাইকে নিজ হাতে মারতে পারবো। আমি একজনের হাত থেকে চাইনিজ কুড়ুলটা কেড়ে নিলাম। সামনে যতজন ছিল সবাইকে কোপাতে লাগলাম। অনেকে পালিয়ে যেতে লাগলো। সবাই অন্ধকার জঙ্গলের ভিতরে চলে গেল। আমিও তাদের পিছন পিছন চলে গেলাম। আমার লোকেরা কেউ কেউ আমাকে দেখতে পারছে না, কারণ আমি অন্ধকারের সাথে মিশে গেছি। কিছুক্ষণ পর তারা দেখতে পেলেও অন্ধকারের ভিতর দিয়ে একজন এগিয়ে আসছে। সবাই তাদের অস্ত্র তাক করলো সেই অজানা ব্যক্তির দিকে। ভোরের আলো ফুটে গেল। সবাই দেখলো আমি এগিয়ে আসছি। আমার হাতে চাইনিজ গোলাটা আছে আর আমার পুরো শার্ট রক্তে ভিজে গেছে। এই রক্ত আমার না, বরং শত্রুদের। রাহুল আমার কাছে দৌড়ে এসে হাঁটু গেড়ে বসলো। তারপর আমার হাত দুটোকে চুমু দিয়ে নিজের মাথায় রাখলো। আজকের থেকে আপনি আমাদের বস। বিগ বসের জায়গায় আপনি বসবেন। আপনি হবেন এদেশের একমাত্র মাফিয়া কিং। সব বডিগার্ডেরা হাঁটু গেড়ে বসে আমাকে কুর্নিশ করলো যেন আমি কোনো রাজা, আর এরা সবাই আমার সেনা। আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমি গাড়ি চালাচ্ছি, আমার সাথে রাহুল বসে আছে, আর পেছনের সিটে আব্বু আর কাকার নিথর দেহ পড়ে আছে। বাড়িতে পৌঁছাতে সকাল হয়ে গেল। বাড়িতে পৌঁছানোর পর সবাই আমাদের অবস্থা দেখে প্রায় পাগল হয়ে গেল। সবাই আম্মু আর কাকিকে সামলাচ্ছে। সবার এই অবস্থা দেখে আমারও কান্না পাচ্ছে, কিন্তু আমি এখন কাঁদলে সবাই আরও ভেঙে পড়বে। আমি সোফার উপর গিয়ে বসলাম। আমার পুরো শরীরে এখনও রক্ত লেগে আছে। কেউ আমার সাথে কথা বলছে না, কারণ তারা জানে আমি এখন কোনো কিছু শোনার মতো অবস্থায় নেই। রাহুল সবাইকে রাতের ঘটনা খুলে বলল, আর এটা বলল যে আমি কিভাবে একা সবাইকে মেরেছি। সবাই বাড়ির বাইরে আম্মু আর কাকাকে সান্ত্বনা দিতেছে। আব্বু আর কাকাকে কবর দেওয়ার জন্য গোসল করানো হচ্ছে। আমি সবাই বসে নীরবে চোখের পানি ফেলছি। এমন সময় আমার সামনে প্রিয়া আসলো। আলমগীর, যাও গোসল করে নাও। ফুপাকে আর তোমার কাকাকে কবর দিতে হবে না তোমার? আমি প্রিয়াকে জড়িয়ে ধরলাম। আমি প্রিয়াকে জড়িয়ে ধরে কাঁদছি। প্রিয় আমাকে সান্ত্বনা দিতে লাগলো। আমি গোসল করে নিলাম। তারপর আব্বুর কাকাকে কবর দিলাম। কাকার সন্তানেরা অনেক ছোট। তাদের জানাজা পড়ার পর আমি বাড়িতে ফিরে আসলাম। এই বাড়িটা গতকাল পর্যন্ত একটা বিয়ে বাড়ি ছিল। সবাই কত আনন্দ করছিল, কিন্তু এখন এই বাড়িটা শোকের ছায়া নেমে এসেছে। বাড়ির ভিতরে ড্রয়িং রুমে সবাই বসে আছে। আমি ভিতরে ঢুকে রাহুলকে উদ্দেশ্য করে বললাম, রাহুল, জোগার কিংকে আমি কোথায় পাবো? তুই জোকার কিংয়ের ঠিকানা নিয়ে কি করবি? আলমগীর শোন, এখনো সবাই তোর বাবা আর কাকার মৃত্যু বলতে পারছি না। তুই এমন কিছু করিস না যাতে আরও বড় কোনো দুর্ঘটনা ঘটে। মামা, আমি জানি আমি কি করছি। আমি যতক্ষণ পর্যন্ত জোগার কিংকে নিজের হাতে মারতে পারবো না ততক্ষণ আমি শান্ত হয়ে বসতে পারবো না। আমিও চাই তুই প্রতিশোধ নিস, কিন্তু তোকে আগে তোর বাবার মতো হয়ে উঠতে হবে। তোর এখন অনেক ট্রেনিং দরকার। তুই বিনা প্রস্তুতিতে জোকার কিংয়ের সাথে লড়তে পারবি না। সে অনেক ভয়ঙ্কর ডন।
বস, আপনার মামা ঠিকই বলেছেন। বিগ বসের স্বপ্ন ছিল আপনি যেন আপনার বাবার পজিশনে বসেন আর তার সকল কাজ করবেন। আপনি হবেন এই দেশের মাফিয়া কিং। দুলাভাই নেই আর, তোর এখন দায়িত্ব এই পরিবারের নিরাপদে রাখা। এই দেশের লাখ লাখ মানুষ শুধু দুলাভাইয়ের কারণে বেঁচে আছে, আর এখন তুই তাদের বাঁচাবি। আমি কি করব বুঝতেছি না। আমি কোনোদিনও এই মারামারি খুনোখুনির পথে আসতে চাইনি, কিন্তু আমাদের ইচ্ছায় কিছু হয় না, সব আল্লাহ তালার ইচ্ছা। গতকাল রাতে আমি তো আগের আলমগীর ছিলাম না, ছিলাম এক আলাদা আলমগীর, যার উদ্দেশ্য ছিল সব শত্রুকে লাশ ফেলে দেওয়া। কিন্তু আমার মনে হচ্ছে আমাকে পাল্টাতে হবে, আমাকে এমন এক আলমগীর হতে হবে যা আমার আব্বু চেয়েছিল। তারপর থেকে আমি হয়ে গেলাম আলমগীর দ্য মাফিয়া কিং। রাহুল, আমজাদ আর মামা মিলে আমাকে ট্রেনিং দিতে লাগলো। সবাই হাইটেক অস্ত্র চালালো, ফাইটিং, গাড়ি থেকে রেঞ্জ চালানো ইত্যাদি শিখলাম। আমি সম্পূর্ণ এক আলাদা মেজুতে পরিণত হয়ে গেলাম 3 মাসের কঠোর ট্রেনিংয়ের ফলে। তারপর আমি জোকার কিংকে মারার জন্য উঠে পড়ে লাগলাম। গুপ্তচরের থেকে জেনেছি জোকার কিং এই দেশের আছে, কিন্তু কোথায় তা কেউ জানে না। তাই আমরা জোকার কিংয়ের সব অবৈধ ব্যবসার বন্ধ করতে লাগলাম। যেখানে জোকার কিংয়ের যত লোক ছিল সবাইকে খুলে মারতে লাগলাম। এতদিন রক্তের নেশা লেগে গেছে আমার। সবাই এখন বলে আমি আমার আব্বুর থেকে অনেক ভয়ঙ্কর হয়ে গেছি। একদিন রাতে জোকার কিংয়ের গোডাউন পুড়িয়ে পাশে ফিরলাম। পাশে ফিরে দেখি আম্মু আমার জন্য জেগে আছে। এ কি আম্মু, তুমি এখনও ঘুমাওনি? তোমার শরীর এমনিতেই ভালো না, তারপর রাত জাগলে তো শরীর আরও খারাপ হবে। আমার কিছুই হবে না, তুই একটু এখানে এসে বস, তোর সাথে কিছু কথা আছে আমার। আমি আম্মুর কাছে গিয়ে বসলাম। এভাবে আর কতদিন চলবে আলমগীর? তুই তোর বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে উঠে পড়ে লেগেছিস, ঠিকমতো খাচ্ছিস না। তুই কি ভুলে গেছিস যে তোর একটা পরিবার আছে? তোর বাবা অনেক ভালো মানুষ ছিল, কিন্তু সে সবসময় বাইরে জগতের সাথে পরিবারকেও সামলাতো। কিন্তু তুই তো বাড়িতে থাকিস না সারাদিন। তুই কি ভুলে গেছিস যে তুই আর প্রিয়া একে অপরকে ভালোবাসিস? প্রিয়া সারাদিন রাত অপেক্ষা করে তুই কখন তার কাছে যাবি। এভাবে তো জীবন চলে না রে। জীবনে কাউকে অনেক দরকার হয় যে তার সাথে সারা জীবন চলতে রাজি হয়, আর তুই সেই জীবন সাথীকে পেয়েও অবহেলা করছিস। অনেক মাস তো পার হয়ে গেল, এইভাবে বিয়েটা করে ফেল, না হলে আমি প্রিয়ার অন্য জায়গায় বিয়ে ঠিক করতে বলবো। মেয়েটার কত কষ্ট পাবে তুই বল। আমি আম্মুর প্রশ্নের উত্তর না দিয়ে প্রিয়ার রুমে গেলাম। প্রিয়া ঘুমিয়ে আছে। আজকে কত মাস পর প্রিয়ার রুমে আসলাম। অনেক দিন হয়ে গেল প্রিয়া এই নিষ্পাকার মায়াবী মুখ দেখিনি। আমি প্রিয়ার সামনে হাঁটু গেড়ে বসলাম। অনেকদিন প্রিয়াকে এভাবে দেখিনি, তাই এখন প্রিয়াকে ছাড়তে মন চাইছে না। প্রিয়া তার রুমে কারো উপস্থিতি টের পেয়ে ঘুম থেকে উঠে গেল। প্রিয়া তার মুখের সামনে আমাকে দেখতে পেয়ে চমকে গেল। তুই এত রাতে এইখানে কি করছিস? কতদিন তোকে এভাবে ঘুমন্ত অবস্থায় দেখিনি, তোর সাথে এই কয়েক মাস ঠিক করে কথা বলিনি, তাই তোকে দেখতে আসলাম। তার মানে তুই প্রতিদিন রাতে আমার রুমে এসে আমাকে দেখতি? তাতে কি আমার কোনো অপরাধ হয়েছে নাকি? দেখ প্রিয়া, তুই আমার মনের অবস্থা জানিস। আমি এখন যে পথে চলছি সেই পথে জীবনের কোনো গ্যারান্টি নেই। তোকে আমার জীবনের সাথে জড়ালে তোর জীবনও বিপন্ন হয়ে যাবে। এখন তুই কী চাস বল? আমি যা চাইবো তুই তা করবেই? বলে দেখ না, নিজের জীবন দিয়ে হলেও করব। আমি তোর জীবনের সাথে মিশে যেতে চাই। বাঁচতে হলে একসাথে বাঁচবো, আর মরতে হলে আল্লাহ তাআলা যেন আগে আমাকে মারে। তুই আমাকে যেভাবে রাখবি আমি সেভাবেই থাকবো। তুই শুধু আমাকে বিয়ে কর। আমি উঠে দাঁড়ালাম। আগামীকাল সকালে তৈরি থাকিস, আমাদের এক জায়গায় যেতে হবে। কোথায় যাব আর তৈরি থাকবো মানে? সময় হলে জানতে পারবি। এখন শান্তিতে ঘুমা। আমি নিজের রুমে গিয়ে শুয়ে পড়লাম। ভোর ভোর ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে পড়লাম। এখনও সে কেউ ঘুম থেকে ওঠেনি। আমি ফ্রেশ হয়ে প্রিয়ার রুমে গেলাম। প্রিয়া আগে থেকেই রুমে রেডি হয়েছিল। আমাকে দেখে মাত্রই আমার দিকে এগিয়ে এলো। এই পাটক্ষেতের পোকা, সকালবেলায় আমাকে এত সকালে রেডি হতে কেন বলেছিস? আর এত সকালে যাবোই বা কোথায়? এ প্রিয়া, তোর শরম লাগে না? তোর হবু বরকে তুই করে বলিস, আর মাঝে মধ্যে এইসব কী বলিস? তেলাপোকা ডিম, গন্ডারের বাচ্চা, আবার এখন পাট খেতে পোকা। আমি এই দেশের মাফিয়া কিং, আমাকে সম্মান তো দে একটু। আইছে সম্মানের জন্য, আর তুই আমার হবু বর এখনো হোসনি। সমস্যা নাই, একটু পর হয়ে যাবনি। এর মানে কি আলমগীর? তুই কি আমাকে বিয়ে করতে নিয়ে যাচ্ছিস, তাও আবার কাউকে না বলে?
এখন এত কিছু বলার সময় নেই, আমার সাথে আয়, সব দেখতে পারবি। আমি প্রিয়াকে নিয়ে বাড়ি থেকে চুপচুপি বেরিয়ে গেলাম। আমি আমার আব্বুর ফেভারিট গাড়িতে উঠে প্রিয়াকে নিয়ে গেলাম ঢাকার বাইরে। আমাদের গাড়িটা প্রায় 3 ঘন্টার রাস্তা বের হয়ে গাজীপুরে থামলো। আমি আর প্রিয়া গাড়ি থেকে বের হলাম। প্রিয়া গাড়ি থেকে বের হয়ে প্রচণ্ড অবাক হলো। এটা তো কাজী অফিস, তুই আমাকে কি বিয়ে করতে নিয়ে এসেছিস সবার থেকে লুকিয়ে? আরে এখন এত কথা বলার সময় নেই, ভেতরে চল, গেলেই দেখতে পাবি। প্রিয়া বুঝে গেলেও আমাকে এখন কোনো প্রশ্ন করলে তার সঠিক উত্তর সে পাবে না, তাই আমার সাথে কাজী অফিসের ভিতরে গেল। প্রিয়া ভেতরে গিয়ে আরও অবাক, কারণ সেখানে কাজী সহ রাহুল আর রাহুলের বউ সাক্ষী হিসেবে আগে উপস্থিত আছে। আমি কাজীকে ইশারা করলাম, তিনি আমাকে একটা কাগজে সাইন করতে বললেন। আমি সাইন করে প্রিয়ার দিকে কাগজটা এগিয়ে দিলাম। প্রিয়া কাগজটা পড়ে দেখে এটা ম্যারেজ রেজিস্ট্রেশন পেপার। প্রিয়াও খুশি মনে কাগজটায় সাইন করে দিল, আর সাক্ষী হিসাবে রাহুল আর রাহুলের বউ সাইন করলো। বস, আপনাদের বিয়ে কমপ্লিট হলো, এখন থেকে আপনারা লিখেলি হাজব্যান্ড ওয়াইফ। কিন্তু আমি এটা বুঝতেছি না যে আমরা কাউকে না জানিয়ে কেন বিয়ে করলাম, তার উপর এভাবে লুকিয়ে। প্রিয়া, তুমি ভুলে যেও না যে আমি এখন এই দেশের মাফিয়া কিং। আমার উপর কখন কি হামলা করবে তার কোনো নিশ্চয়তা নেই, আর আমি আমাদের পরিবারের কাউকে জানাইনি, কারণ আমি তাদেরকে সারপ্রাইজ দিতে চাই। বুঝলাম, তাহলে আমরা এখন কি করব? এখন ঢাকায় ফিরে যাব, চলো সবাই। বস, আপনারা যান, আমাদের এখানে কিছু কাজ আছে, যা করতে আমাদের সময় লাগবে। আমি হ্যাঁ বলে প্রিয়াকে নিয়ে গাড়িতে উঠলাম। আমি গাড়ি চালাচ্ছি আর প্রিয়া আমাকে জড়িয়ে ধরে বসে আছে। এখন কিন্তু আমাকে তুই করে বলা যাবে না, আর ওইসব আজব গালিও দেওয়া যাবে না। আমার স্বামীকে আমার যা ইচ্ছা আমি তাই বলে রাখবো। আচ্ছা ঠিক আছে, আজকে রাতে আমাদের ফুলসজ্জা, আজকে রাতে দেখিয়ে দিব কে কি বলে ডাকে। ইস, আমার বুঝি লজ্জা লাগে না? আজকেও দেখবো কে কি দেখায়। এমন সময় আমার মূলটা বেজে উঠলো। আমি ব্লুটুথ কানেক্ট করে নিলাম, কারণ ড্রাইভিংয়ের সময় কথা বলা রিস্কি হয়ে যায়। আলমগীর, তুমি কোথায়? বাড়িতে খুঁজে পেলাম না, একটা জরুরি কথা আছে। আমি গাজীপুরে আসছি একটা কাজে, তুই বল কি খবর। আলমগীর, আমরা খবর পেয়েছি যে জোকার কিং তোমার উপর হামলা করতে পারে। তুমি ঠিক কোন জায়গায় আছো তা বললে আমরা চলে আসবো। আমি মাত্র ঢাকায় ঢুকলাম, একটু আর জঙ্গলের রাস্তায় ঢুকবো, সমস্যা নেই, আমি রাহুলকে ফোন দিয়ে জানিয়ে দিতেছি। বস, আমি রাহুলকে জানিয়ে দিয়েছি, সে এসে যাবে, তুমি শুধু নিজের খেয়াল রাখবে। আমি কল কেটে দিলাম। আমি চিন্তিত হয়ে গেলাম, কারণ আমার উপর হামলা হলে প্রিয়াও কোনো ক্ষতি হয়ে যেতে পারে। প্রিয়া আমাকে চিন্তিত দেখে কী হয়েছে জিজ্ঞাসা করলো। আমি কিছুই বলিনি। আমাদের গাড়িটা জঙ্গলের রাস্তায় ঢুকলো। প্রিয়া আমাকে জড়িয়ে ধরে বসে আছে যেন আমি কোথাও হারিয়ে যাব। এমন সময় একটা ট্রাক ডান দিক থেকে এসে আমাদের গাড়িটায় ধাক্কা দিল। আমাদের গাড়িটা একটা নারকেল গাছের সাথে গিয়ে ধাক্কা খেলো। গাড়িটা অনেক খারাপভাবে অ্যাক্সিডেন্ট করলো। এভাবে হুট করে গাড়ি ধাক্কা খাওয়ায় কিছুই বুঝতে পারিনি। আমার মাথা দিয়ে গল গল করে রক্ত পড়ছে। আমি প্রিয়ার দিকে তাকালাম, প্রিয়ারও মাথা ফেটে গেছে। আমি অনেক কষ্টেই গাড়ির দরজা ভেঙে বের হলাম। আমি বের হয়ে প্রিয়াকে বের করলাম। প্রিয়াকে বের করে একটা গাছের নিচে আমার কোলে শোয়ালাম। প্রিয়ার এখনও জ্ঞান আছে, তবে অনেক রক্ত বের হয়ে গেছে শরীর থেকে। আমি সামনে তাকিয়ে দেখি সেই ডাক থেকে আমজাদ নামলো। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না যে আমজাদ আমার সাথে এইভাবে গাদ্দারি করবে। আমজাদের পিছনে 3টা গাড়ি থামলো। গাড়ি থেকে অনেকগুলো লোক নামলো, যাদের সবার হাতে ছিল অস্ত্র। আমজাদের পিছন থেকে একজন লোক বের হয়ে এগিয়ে এলো। কিরে, কি দেখছিস? আমি হলাম জোকার কিং, যে তোর বাবার কাকাকে মেরেছে। তুই আমার ছেলেকে মেরে অনেকবার ভুল করেছিস, আর এর ফলাফল স্বরূপ আজ তোকে মরবো। এই বলে সে অষ্টভাষী দিয়ে ফেটে উঠল। আমজাদ, এই গাদ্দারি না করলে পারতি, তোকে তো কোনো সময় কোনোভাবে অভাবে রাখা হয়নি, তাহলে এই শয়তানের সাথে হাত মিলালি কেন? সরি আলমগীর, জোকার কিং আমাকে ওয়াদা দিয়েছে যে আমি যদি তোকে মারতে সাহায্য করি তাহলে সে আমাকে টাকার উপর রাজত্ব করতে দিবে। আমি প্রিয়ার দিকে তাকিয়ে বললাম, প্রিয়া, আমার কাছে 10 মিনিট জেগে থাকো, এই হারামিদের মেরে তোমাকে আমি হাসপাতালে নিয়ে যাব। প্রিয়া কোনো কথা বললো না, কারণ তার কথা বলার মতো অবস্থা নেই। আমি প্রিয়াকে গাছের নিচে রেখে ওদের সামনে গেলাম। আজ তোকে আমি মেরে আমার আব্বু আর কাকার মৃত্যুর প্রতিশোধ দিব। তুই ঠিক করে হাঁটতেও পারছিস না আর আমাকে মারবি? সাহস থাকলে তোর লোকদের অস্ত্র ছাড়া আসতে বল, নাকি ভয় পাচ্ছিস যে একটা আহত ব্যক্তি তার লোকবল সহ তোকে মেরে ফেলবে? জোকার কিং তার লোকদের অস্ত্র ছাড়া আমাকে মারতে বলল। 2জন লোক তাদের বন্দুক নিজেদের কোমরে রেখে আমার দিকে এগিয়ে এলো। আমি মনে মনে হাসছি, কারণ এরা জানে না আহত অবস্থায় বাঘ আরও ক্ষিপ্ত হয়ে যায়, আর আমি হলাম এই দেশের মাফিয়াদের বাঘ।
তারা আমার কাছে আসতেই আমি দুই হাত দুইজনের বুকে বাম পাশে ঘষি দিলাম। আমার এতদিনের ট্রেনিংয়ে শিখেছি মানুষকে কোন জায়গায় হামলা করলেই তারা মরে যাবে, তেমনি কোনো মানুষের বুকের বাম পাশের হৃৎপিণ্ডের মধ্যে অনেক জোরে আঘাত করলে হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দিবে। দুজনের সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়লো। আমরা তো আমার ফাইটিং স্কিল দেখে জোগাড় কিংকে বলল, বস, আলমগীর তার বাবার থেকে অনেক ভালো ফাইটার। আমার মনে হয় ওকে একটা বন্দুক দিয়ে শুট করে দেওয়া উচিত। না, আমি দেখতে চাই আলমগীর কতক্ষণ ফাইট করতে পারে। আমি একটা মুচকি হাসি দিয়ে এগিয়ে গেলাম তাদের দিকে। জোকার কিংয়ের দল বলো আমার দিকে এগিয়ে আসছে। আমি আমার পায়ের জুতার ভিতর থেকে একটা হাইডেন নাইফ বের করে সবাইকে মারতে লাগলাম। কারো হাতে, কারো পায়ে, আবার কারো গলায় চালিয়ে দিতেছি চাকুটা। সবার শরীর থেকে গল গল করে রক্ত পড়ছে। আমি আমার চাকুটা ফেলে দিয়ে একজনের কোমর থেকে মেশিন গান বের করে নিলাম। তারপর সবাইকে শ্যুট করতে লাগলাম। আমার কাটা জায়গা থেকে রক্ত বের হচ্ছে, কিন্তু আমার সেদিকে কোনো খেয়ালই নেই। আমার মাথায় নেশা জন্মেছে, প্রতিশোধের নেশা। জোকার কিং এভাবে আমাকে একের পর এক খুন করতে দেখে অনেক ভয় পেয়ে গেল। সে দ্রুত একটা চাইনিজ স্ক্রল হাতে নিয়ে আমার দিকে এগিয়ে আসলো। আমি বন্দুকটা হাত থেকে ফেলে দিয়ে জোকার কিংয়ের দিকে এগিয়ে গেলাম। জোকার কিং আমাকে সেই কুড়াল দিয়ে আঘাত করবে, তখন আমি কুড়ালটা হাত দিয়ে ধরে ফেলি। তারপর জোকার কিংয়ের মুখ বরাবর ঘুষি মারি। জোকার কিংয়ের কল ধরে একটা কিক মারি, আর সে দৌড়ে ছিটকে পড়ে। আমি চাইনিজ কোরালটা দিয়ে জোকার কিংয়ের সব লোকদের মেরে ফেলি। সেদিনের মতো চারদিকে রক্তের বন্যা বয়ে যায়। আমজাদকে কোথাও দেখতে পেলাম না, হয়তো সে পালিয়ে গেছে। আমি জোকার কিংকে মারার উদ্দেশ্যে পিছনে তাকালাম। পিছনে তাকিয়ে দেখি জোকার কিং পিয়ার গলায় ছুরি ধরে দাঁড়িয়ে আছে। জোকার কিং, তোর শত্রুতা আমার সাথে। আমি তোর ছেলেকে মেরেছি, তুই আমাকে মেরে ফেল, তা পিয়াকে ছেড়ে দে। জোকার কিং আবারও অষ্টআশিতে ফেটে পড়ল। কিরে মাফিয়া কিং, একটু আগে বাঘের মতো সববার স্বীকার করছিলি, কিন্তু এখন কি হয়েছে? এখন বিড়ালের মতো কেন মেও মেও করতেছিস? জোকার কিং, আমার পিয়ার যদি কিছু হয় তাহলে তুই ভাবতেও পারবি না আমি তোর কী অবস্থা করব। জোকার কিং আমার কথার কোনো উত্তর না দিয়ে প্রিয়ার পিঠে চাকু ঢুকিয়ে দিল। চাকু ঢুকিয়ে প্রিয়াকে আমার দিকে ধাক্কা দিল। আমি প্রিয়াকে ধরার জন্য এগিয়ে গেলাম, কিন্তু সে সময় আমজাদ একটা লোহার পাইপ দিয়ে আমার মাথায় আঘাত করলো। আমি সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়লাম, আর প্রিয়া আমার সামনে লুটিয়ে পড়লো। আমার পুরো শরীর রক্তে ভরে গেছে, কিন্তু তার থেকে বেশি আঘাত পেয়েছি প্রিয়ার রক্তাক্ত শরীর দেখে। বস, আমার মনে হয় আলমগীর আর বাঁচবে না। এমনিতেই আলমগীরের প্রিয়ার শরীর থেকে রক্তের বন্যা বইছে। আমাদের এখন এখান থেকে চলে যাওয়া উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু তার আগে আমি নিজের হাতে আমার ছেলের মৃত্যু প্রতিশোধ নিব। এই বলে জোকার কিং একটা বন্দুক নিয়ে আমাকে শ্যুট করলো। আমিও মাটিতে লুটিয়ে পড়লাম। সবাই আমাদের মৃত মনে করে সেখান থেকে চলে গেল, কিন্তু তারা জানে না আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া এই দুনিয়ায় কেউ জন্ম নিতে পারে না, আবার কেউ মৃত্যুবরণও করতে পারে না। আমার চোখে ধীরে ধীরে খুলছে। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম পিয়ার দিকে। পিয়ার মাথা আমার করে নিলাম। পিয়া, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে বাঁচাতে পারলাম না। আমার কথা বলার সময় আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো পিয়ার মুখে। কেঁদো না আলমগীর, আমি তোমার কোলে মরতে পারছি, এটা আমার সৌভাগ্য। আমি এবার শান্তিতে মরতে পারবো। না প্রিয়া, এমন কথা বলো না প্লিজ। তুমি না থাকলে আমার দুনিয়ায় বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। না আলমগীর, তোমাকে বেঁচে থাকতে হবে, আমাদের পরিবারের জন্য বেঁচে থাকতে হবে। তুমি কি আমার মৃত্যুর প্রতিশোধ নিবা না? তোমাকে আমার ফুপার আর তোমার কাকার সবার মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। আমি প্রতিশোধ নিব প্রিয়া, আমি ওদের কাউকে ছাড়বো না। তোমাকে আমার একটা কথা রাখতে হবে আলমগীর। আমি তোমার সব কথা রাখবো প্রিয়া। তুমি আবারও বিয়ে করে ফেলো মিজু। আমি জানি তোমার অনেক কষ্ট হবে, কিন্তু তাও আমার কথা ভেবে নিজের লাইফ আবার নতুন করে সাজিয়েও আমাকে একবার জড়িয়ে ধরে কিস করবে শেষবারের মতো। আমি প্রিয়াকে জড়িয়ে ধরলাম, পাগলের মতো প্রিয়ার মুখে চুম্বন দিতে লাগলাম। আমি প্রিয়ার দিকে তাকিয়ে দেখি প্রিয়া আর কোনো কথা বলছে না। প্রিয়া, তুমি কথা বলছো না কেন? প্রিয়া, ও প্রিয়া, না। আমার আর কিছুই মনে নেই। আমি লুটিয়ে পড়লাম মাটিতে। আমার শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গেছে। আমার চোখ থেকে অসহ্য পোড়া পানি পড়ছিল। আমি তো মরে গিয়েছিলাম, কিন্তু প্রিয়াকে দেওয়া ওয়াদার জন্য আল্লাহ তাআলা আমাকে দুইবার সুযোগ দিয়েছে। জোকার কিংকে মেরে সবাইকে অন্যায়ের হাত থেকে বাঁচাতে আমি আবার ফিরে এসেছি। সেদিন রাহুল সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাকে আর প্রিয়াকে রক্তাক্ত অবস্থায় দেখে।
দ্রুত হাসপাতালে নিয়ে যায়। ডাক্তারের অক্লান্ত প্রচেষ্টায় আমি বেঁচে গেলেও প্রিয়া হাসপাতালে আসার আগে মারা যায়। আমার বেঁচে থাকার ঘটনা শুধু আমার বিশ্বস্ত কয়েকজন লোক জানতো। আমি 3 মাস কমায় ছিলাম। 3 মাস কমায় থাকার পর আমি কাউকে কিছু না বলে বেরিয়ে পড়ি অজানা এক গন্তব্যে। আমার পরিবারের সবাই এখনও অপেক্ষা করছে কখন আমি ফিরব, কখন আমি সবাইকে অন্যায়ের হাত থেকে রক্ষা করব। সবাই এখনও আমার পথ থেকে বসে আছে। সবাই যেন জীবিত থেকে মৃত। আমি আসব এক নতুন রূপে, ভয়ঙ্করভাবে। জোকার কিং, আমি আসছি। হ্যালো ভিউয়ার্স, আপনারা কি মনে করছেন এখানে গল্প শেষ? না, এই গল্পটি সিজন 2 নিয়ে আমি আসছি। কারণ জোকার কিংকে তো ধ্বংস করতে হবে এবং বিভিন্ন রহস্য আছে যা উন্মোচন করতে হবে। পরবর্তী সিজনটি দেখতে এবং নতুন নতুন ভালোবাসার সকল পর্বের গল্প পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অন করে রাখবেন।